স্যার ভ্যাকেন্সি কবে আসবে? সকলকে শুভ সন্ধ্যা। বিএসএসসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা ইএমআরএস এর রিজনিং এর ক্লাসে উপস্থিত হয়েছি। ইএমআরএস একলব্য রেসিডেন্সিয়াল মডেল রেসিডেন্সিয়াল স্কুল। আমরা সবাই জানি যে ইএমআরএস এর ভ্যাকেন্সি আসতে চলেছে। গত বছর প্রায় 10,000-এর ওপর নিয়োগের পর এবছরে আরো প্রায় 28 থেকে 30,000 ভ্যাকেন্সি নিয়ে ইএমআরএস আসছে। ঠিক আছে, তো সেই ইএমআরএস এই সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি এবং শিক্ষকতার চাকরি। বাংলার বুকে বহু বিএড করা মেধাবী ছাত্রছাত্রী বহুদিন ধরে এরকম একটা চাকরির সুযোগে অপেক্ষায় বসেছিল। তো তাদের জন্য বিএসএসসিআই এনেছে ইএমআরএস এর একটা এক্সক্লুসিভ ব্যাচ, যে ব্যাচে আমরা গতকাল থেকে ক্লাস শুরু করেছি। আজকে প্রথম রিজনিং এর ক্লাস শুরু হচ্ছে। কেন রিজনিং দিয়ে আমাদের পথ চলা শুরু হলো? কারণ এই রিজনিং পেপারটাই কিন্তু ইএমআরএস এর সব থেকে অ্যাডভান্স পেপার এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ একটাতে 10 মার্কসের রিজনিং আছে, একটাতে 20 মার্কসের রিজনিং আছে, এবং সেই রিজনিং গুলো ঠিক কোন লেভেলের সেটা আজকের ক্লাসেই তোমরা জানতে পারবে। তবে ভয় পাওয়ার কিছু নেই, রিজনিং যাই থাক তোমাদেরকে সেখানে প্রত্যেকটা রিজনিং এর ছক্কা কি করে তোমরা মারবে তার কোচিং দেওয়ার দায়িত্বের জন্যই কিন্তু আমরা খেলার মাঠে নেমেছি, তোমাদেরকে কোচ দেওয়ার জন্য, যাতে ফাইনালটা তুমি ম্যান অফ দ্য ম্যাচ হতে পারো, তুমি পুরো ম্যাচটা জিতে আসতে পারো। সো আমি আর বেশি কথা বাড়াবো না, আমি সরাসরি আজকের ক্লাস নিতে অনুরোধ করব আমাদের সকলের প্রিয় অর্ণব স্যারকে, যে স্যারের রিজনিং এর ক্লাস বিএসএসসিআই এর প্রত্যেকটা ছাত্রছাত্রীর তার সমস্ত যে সংশয় সেটাকে দূর করে। তো আজকেও সেরকমই একটা ক্লাস আমরা উপহার দিতে চলেছি। আমি স্যারকে অনুরোধ করব আজকের ক্লাস শুরু করার জন্য। স্যার। থ্যাংক ইউ স্যার। তো সবাইকে শুভ সন্ধ্যা। তো আজকে আমরা যে সেশনটা নিয়ে এসেছি, সবাইকে আগে একটুখানি আমি বলে রাখি ইন্ট্রোডাকশন স্বরূপ, যে আজকের সেশনটা থেকে তোমরা কিছু না কিছু আজকে তোমরা নিয়ে যাবে বাড়িতে। তো তোমাদের যত কোয়ারি আছে সবকিছুকে আপাতত স্থগিত রেখে পুরো ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে করবে, এটা আমি আশা রাখছি। আর এই ক্লাসটা করার পরে যে আউটপুটটা তোমরা পাবে, অবশ্যই তোমরা সেটা তোমাদের এক্সপেকটেশনের থেকে বেশি হবে, এটা আমার দিক থেকে অ্যাসিউরিটি থাকলো। আর যদি তোমরা প্রপারলি প্রত্যেকটা জিনিস নোট ডাউন করো, যেগুলো তোমাদের মনে হচ্ছে নোট ডাউন করা দরকার, কারণ তোমরা অনেকেই জানো যারা আগে আমার ক্লাস করেছো হয়তো, যে আমার প্রত্যেকটা জিনিস আমি যখন কোনো কথা বলি তখন তার পিছনে ওয়েল রিসার্চ কন্টেন্ট থাকে এবং প্রত্যেকটা জিনিসের গুরুত্ব আছে, ঠিক আছে? এবং পরীক্ষায় তুমি যদি আমার একটা ক্লাস করো সেখান থেকেও তুমি কিছু বেনিফিট পাবে। কোনো ক্লাসই ফেলনা নয়। তো যে কটা কথা বলবো প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট বলবো, আর যদি কোনো কথা ইম্পর্টেন্ট না হয় সেটা বলবো না। তো সেই জন্য প্রত্যেকে খাতা পেন নিয়ে বসবে, যদি কোনো মনে হয় কিছু জিনিস তোমাদের নোট করা দরকার সেগুলো করবে। এবং যে চ্যাপ্টারটা আজকে শুরু করবো সেই চ্যাপ্টার সম্পর্কে এমন কিছুটা কথা বলে যাব যাতে অন্তত পক্ষে তোমাদের কাজে লাগে, ঠিক আছে? এবং পরীক্ষায় কাজে লাগে, নাম্বার যাতে বাড়ে, ঠিক আছে? ওকে, তো চলো আমি শুরু করছি। যতক্ষণ আমি পড়াবো তোমরা স্ক্রিনের দিকে ফোকাস রাখবে এবং তোমাদের যা কমিউনিকেশন হবে তোমরা চ্যাটে করবে, ক্লাসে ডিস্টারবেন্স সৃষ্টি করবে না। আমি প্রত্যেকের কমেন্টে উত্তর দিই যদি সেটা রেলিভেন্ট হয় এবং তোমরা যারা ক্লাস করেছো আগে তারা জানো। তো কমেন্ট বক্সে অ্যাক্টিভ থাকবে, কমেন্ট বক্স তোমরা দেখবে, আর শেষে তোমাদের যা যা ডাউট হবে আমি সেগুলো কিন্তু অ্যাড্রেস করব। ওকে, সো যেটা আমি তোমাদেরকে বলছি ভালো করে খেয়াল রাখবে যে আমি শুরু করছি, তো ফোকাস রাখো। সো আজকের যে সেশন সেখানে মূলত আমি রিজনিং শুরু করার আগে রিজনিং এর ভূমিকা, তোমাদের সিলেবাসের রিজনিং কতটা গুরুত্বপূর্ণ সেটা দিয়ে একটু কথা বলে তোমাদের ব্যাপারটার ভিতরে ঢুকছি, ঠিক আছে? তো এক্ষেত্রে যদি তোমরা দেখো, ফার্স্ট অফ অল যে তোমাদের সিলেবাস রয়েছে টিজিটির ক্ষেত্রে, সেখানে রিজনিং এর মধ্যে যে টপিকগুলো থেকে আমাদের সিলেবাসে রয়েছে, যে টপিকগুলো সেগুলোর মধ্যে মূলত রয়েছে তোমাদের পাজলস অ্যান্ড সিটিং অ্যারেঞ্জমেন্ট, এছাড়া ডেটা সাফিসিয়েন্সি, স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন যেটা ভার্বাল রিজনিং এর পার্ট। সো যখন আমি পড়াবো বা রিজনিং এর ইন্ট্রোডাকশন করাবো তখন আমি তোমাদেরকে বলেও দেবো যে আমাদের রিজনিং কে কটা ভাগে ভাগ করা হয়। মূলত 3 ভাগে ভাগ করা হয়, ভার্বাল, নন ভার্বাল আর অ্যানালিটিক্যাল, ঠিক আছে? সো সেগুলো আমরা তখন একটুখানি দেখে নেবো। ইনইকুয়ালিটি আছে, ব্লাড রিলেশন আছে, এবং এর সাথে সাথে বলে রাখি যে এর সাথে সাথে সিকোয়েন্স এবং সিরিজ থেকেও প্রশ্ন আসে, ডিরেকশন টেস্ট থেকেও প্রশ্ন আসে, অ্যাসারশন রিজন থেকে প্রশ্ন আসে এবং ভেন ডায়াগ্রাম থেকে প্রশ্ন আসে।
এবং তোমাদের মূলত এই হচ্ছে তোমাদের টিজিটির জেনারেল তোমাদের তোমাদের পার্টিকুলার জেনারেল অ্যাবিলিটি বলতে পারো, জিআই বলতে পারো, যাই বলো না কেন, রিজনিং এর পার্টিকুলার সিলেবাস। সো তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এই জিনিসগুলো টপিক সম্পর্কে একটা অবগত থাকতে হবে। এবং প্রিভিয়াস ইয়ারে কি প্রশ্ন এই টপিকগুলো থেকে এসছে সেগুলো কিন্তু একটা জিনিস আমাদের দেখার দরকার রয়েছে। তার আগে আমরা দেখে নেই যে আমাদের টিজিটির বাকি টপিকগুলো তো স্যার বলেই দিলেন, তো সেগুলো আমি রিপিট করছি না। আর তোমাদের পিজিটির ক্ষেত্রেও দেখো দেখো সিমিলার কাইন্ড অফ টপিক কিন্তু তোমাদের রয়েছে, যেখানে এক্সট্রা কিছু কিন্তু আমাদের নেই। যেমন এখানে উল্লেখ রয়েছে দেখো, পাজল অ্যান্সারিং অ্যারেঞ্জমেন্ট, ডেটা সাফিসিয়েন্সি, স্টেটমেন্ট বেস কোয়েশনের মধ্যে সেই ভার্বাল রিজনিং এর পার্ট যেটা রয়েছে, এবং ইনইকুয়ালিটি আছে, ব্লাড রিলেশন আছে, সিকোয়েন্স সিরিজ আছে, এছাড়া ডিরেকশন টেস্ট আছে, অ্যাসারশন রিজন আছে, এবং ভেন ডায়াগ্রাম আছে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের কংক্রিট সিলেবাস। ওকে, তো রিজনিং যখন কোনো টপিক আমরা পড়ি না, মানে হাল নেই হেতল নেই নিধিরাম সর্দার হলে আমাদের হবে না। আমরা যখন কোনো টপিক পড়বো তখন আমাদের ক্লিয়ারিটি থাকা খুব জরুরি। মানে আমরা যখন পরীক্ষা দিতে যাব, আমাদের হাতে গুনে গুনে আমরা যেন বলতে পারি যে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে, এতগুলো করে প্রশ্ন আসবে, এইভাবে এইভাবে এই জিনিসগুলো করলে আমাদের কাছে পর্যাপ্ত টাইমের মধ্যে আমরা সঠিক অ্যান্সার করে আসতে পারবো। এবং তোমাদেরকে আমি অ্যাসিউরিটি দিচ্ছি, আমাদের সেই ডিরেকশন থেকেই, মানে প্রিপারেশন ইন দ্য রাইট ওয়ে, এটা আমাদের যেন ট্যাগলাইন হয়, এবং যাতে আমরা পরীক্ষায় গিয়ে রিজনিং থেকে ফুল মার্কস নিয়ে আসতে পারি। এবং আমি তোমাদেরকে বলছি, যারা ক্লাসগুলো মনোযোগ সহকারে করবে, রিজনিং থেকে অন্তত 1 নাম্বারও তোমাদের কম নিয়ে আসতে হবে না। কারণ যা করাবো তার মধ্যে থেকে রামের জায়গায় শ্যাম, মধুর জায়গায় যদু, এই পড়বে। ঠিক আছে, সো দেখো, এবার যদি আমি বলি তোমাদেরকে উদাহরণস্বরূপ একটুখানি বোঝানোর চেষ্টা করি যে প্রিভিয়াস ইয়ারে কি ধরনের প্রশ্ন পড়েছে। ঠিক আছে, সবার আগে তো জানা দরকার যে প্রিভিয়াস ইয়ারে কি প্রশ্ন পড়েছে, বা আমি যে চ্যাপ্টারগুলোর নাম বললাম সেই চ্যাপ্টারগুলো আদতে কি পড়ে পরীক্ষায়, তো সেটা দেখার জন্য আমি দুটো পেপার ইনক্লুড করেছি শুধু রিজনিং এর পয়েন্ট অফ ভিউ থেকে, যাতে তোমরা বুঝতে পারো। তো সেই জায়গা থেকে যদি তোমরা আগে আমাকে একটু দেখার চেষ্টা করবে যে আমি কি কি জিনিস তোমাদেরকে বলার চেষ্টা করি। দেখো, এই কোয়েশ্চেনটা সলভ করা আমার এই সেশনের উদ্দেশ্য নয়। এই সেশনের উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে পার্টিকুলার বোঝানো যে কোন কোন ডাইমেনশন থেকে আমাদেরকে জিনিসটাকে কভার করতে হবে। ফার্স্ট অফ অল, যদি এই কোয়েশ্চেনটাকে তুমি একটুখানি স্টাডি করার চেষ্টা করো, সো কারা কারা তোমরা দেখে বুঝতে পারছো এটা কোন চ্যাপ্টারের প্রবলেম, কেউ বলতে পারবে আমাকে? কমেন্ট বক্সে জানাও। ঠিক আছে, তোমাদের আদার্স যে কোনো কোয়ারি যেগুলো আছে সবগুলো তোমাদের ক্লাসের শেষে তোমরা বলবে, কারণ যারাই ক্লাসটাকে করছো তারা, আমি আশা রাখি তারা পরীক্ষাটার জন্য সিরিয়াস। তো সিরিয়াস যখন ক্লাসটা মনোযোগ সহকারে করো, বাকি সবকিছু পরে। ওকে, সো বলতে পারবে দেখি কারা কারা অ্যান্সার দাও, এবং তাহলে বুঝতে পারবো যে তোমাদেরকে কোন জায়গাটা তোমাদেরকে ধরাতে হবে। অনেকে অ্যান্সার দিচ্ছ তোমরা, যেমন অনেকে অ্যান্সার দিচ্ছ, অনেকে অ্যাসারশন বলছো, অনেকে ডেটা সাফিসিয়েন্সি বলছো। ওকে, বলো বলো, প্রত্যেকে অ্যান্সার দাও। স্টেটমেন্ট বেসড, ডেটা সাফিসিয়েন্সি, আচ্ছা ওকে। হুম, বেশ 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 বেশ, প্রত্যেকের কমেন্ট আমি চেক করছি, কোনো অসুবিধা নেই। আমি নাম পড়লাম না প্রত্যেকের, বাট ঠিক আছে, প্রত্যেকে অনেকে ম্যাথামেটিক্স, আচ্ছা ঠিক আছে, ওকে, বেশ অসুবিধা নেই। দেখো, এটা পার্টিকুলারলি তোমাকে যদি আমি বলি, এটা হচ্ছে ডেটা সাফিসিয়েন্সির কোয়েশ্চেন। ঠিক আছে, তো কি করে বুঝলাম? তো এখানে একটা কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ড দেখে আমাদের কোয়েশ্চেনগুলো চিনতে হয়। যেমন এখানে পুরো কোয়েশ্চেনটা যদি একবার রিড করো তাহলে বুঝে যাবে। ইন দিস কোয়েশ্চেন ইজ ফলোড বাই টু স্টেটমেন্ট 1 and 2. You have to decide whether the data provided in the statements are sufficient to answer the question. মানে তোমার সাফিসিয়েন্ট কিনা তোমাকে জিজ্ঞেস করে, তার মানে কিসের প্রবলেম? দ্যাট ইজ ডেটা সাফিসিয়েন্সির প্রবলেম। আমি তোমাদের সিলেবাসে উল্লেখ করেছিলাম, মনে করো সিলেবাসে দুটো জায়গায় আমি বলেছিলাম, তোমাদের মনে আছে হয়তো। আর তোমাদেরকে ওই জন্য বলেছি না, কেয়ারফুলি ক্লাসটা অ্যাটেন্ড করা খুব জরুরি। তার মানে আমাদের পরীক্ষার সিলেবাসের ডেটা সাফিসিয়েন্সি আছে, এবং ডেটা সাফিসিয়েন্সি থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, ফার্স্ট অফ অল এটা মাথায় রাখা খুব জরুরি। আচ্ছা, এরপরে কোথা থেকে প্রশ্ন আসে স্যার? এরপরে প্রশ্ন তোমরা দেখো, এই যে প্রবলেমটা, মূলত এই ধরনের প্রবলেম আমাদের কম্পিটিটিভ সেগমেন্টের কিছু কিছু জায়গায় পড়ে, যেমন ব্যাংকিং এর মতো এক্সামগুলোতে, বাট এইখানে আমাদের কিন্তু পরীক্ষায় রয়েছে। তো যদি আমরা দেখি একটু ভালো করে, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে তোমাদের স্টেটমেন্ট দেওয়া আছে, এটা স্টেটমেন্ট গুলোকে এরকম ফরম্যাটে দেওয়া আছে, এবং এখান থেকে কনক্লুশন ডিরাইভ করতে হবে। এবং এই চ্যাপ্টারটার নাম ইনইকুয়ালিটি হলো কেন? কারণ এখানে যে সিম্বল গুলো ইউজ করা হয়েছে না, সেগুলো আমাদের লেস দ্যান, গ্রেটার দ্যান, ইকুয়াল টু, এই ধরনের সিম্বল ইউজ করা হয়েছে। তো এর মধ্যে দিয়ে কিছু মেসেজ আমাদেরকে কনভে করতে চেয়েছে, সেই মেসেজের উপর ভিত্তি করে আমাদেরকে কনক্লুশন ড্র করতে হবে, মানে আমাদেরকে তার থেকে আমি কি কনক্লুড করতে পারছি সেটা ড্র করতে হবে।
তো এটা চ্যাপ্টারটা কোন চ্যাপ্টারের প্রবলেম? তো এটা হচ্ছে আমাদের ইনইকুয়ালিটি চ্যাপ্টারের প্রবলেম, একদমই যেমন মধুরিমা বলেছে আমাদের। ঠিক আছে, তো আমাদের সিলেবাসে তার মানে কি আছে স্যার? আমাদের সিলেবাসে যেটা রয়েছে তার আমরা পড়েছিলাম একটু আগে যে ইনইকুয়ালিটি রয়েছে, তাই না? ইনইকুয়ালিটি আমাদের রয়েছে, রাইট? এরপরে যদি আমরা দেখি একটুখানি যে পরের কোয়েশ্চেনটা যদি নেই, এই যে কোয়েশ্চেনটা কেউ তোমাদের মধ্যে বলতে পারবে এটা কি কোন চ্যাপ্টারের প্রবলেম? এনিওয়ান চেষ্টা করো একবার। আগে সবার আগে কি বলতো, নো ইওর এক্সাম, তোমার এক্সামকে আগে জানো। ঠিক আছে, তোমার এক্সামে কি পড়বে, তাহলে আমরা একদম টার্গেটে হিট করব যে আমাদের কি দরকার, কইটুকু দরকার, তাহলে হয়ে যাবে। অনেকে বলছো ভেন ডায়াগ্রাম, অনেকে বলছে স্টেটমেন্ট বেসড, অনেকে বলছে স্টেটমেন্ট কনক্লুশন। ওকে, দেখলে ভুলটা হয়ে গেল এখানে অনেকের ক্ষেত্রে, ম্যাক্সিমামের ক্ষেত্রে ভুলটা হয়ে গেল, কারণ তোমরা আইডেন্টিফাই করতে পারো এক্স্যাক্টলি প্রবলেম। মানে স্টেটমেন্ট বেসড চ্যাপ্টার তো অনেক আছে স্যার, 6 থেকে 7টা চ্যাপ্টার আছে, তো অ্যাকচুয়ালি প্রবলেম কোথায়? ঠিক আছে, অ্যাসারশন নয়। ওকে, এটা মনে রাখবে, এই যে প্রবলেমগুলো আছে যেখানে দেখো ক্যাপস, শক্স, তোমাকে বলতে পারো যে ক্যাপ কোনোদিন শক্স হতে পারে? হতে পারে না কোনোদিন। কোনোদিন টুপি কোনোদিন কি মোজা হতে পারে? তোমরা বলো, কমন সেন্স দিয়ে বলো, টুপি কোনোদিন মোজা হতে পারে? হতে পারে না। তার মানে এটা হচ্ছে রিয়েল লাইফ প্রবলেম নয়, তাই না? দিস ইজ নট আ রিয়েল লাইফ প্রবলেম, কারণ ক্যাপ কোনোদিন শক্স হতে পারবে না, তাই না? মাস্ক কোনোদিন শক্স হতে পারবে না। তার মানে এগুলো হচ্ছে রিয়েল লাইফ প্রবলেম নয়। আবার এখান থেকে কনক্লুশন ড্র করতে বলেছে, তার মানে এই চ্যাপ্টারটার নাম হয়ে যাবে তখন আমাদের কাছে সিলগস, বা যেটাকে আমরা বলি সিলজিজম। ঠিক আছে, এই চ্যাপ্টারের নাম কি হয়ে যাবে? সিলজিজম। ঠিক আছে, যেটা আমরা সিলগস বলি। যখন আমরা লজিক্যাল রিজনিং এর যে পার্টগুলো আছে সেখানে যখন আমরা আলোচনা করব তখন আমরা দেখে নেব যে সিলগসকে আমরা কিভাবে তোমাদের ডিল করব। আর তোমাদের অনেকের মধ্যেই দেখবে, তোমাদের মধ্যে অনেকের মধ্যেই ডাউট আছে যে সিলগসকে স্যার সেকেন্ডে কি করে সলভ করা যায়। অনেকে হয়তো সিলগস করতেও পারো, বাট কখনো কখনো 80% ক্ষেত্রে সিলগস সঠিক হয়ে যায়, 20% ক্ষেত্রে ভুল হয়ে যায়। তোমরা এখনো পর্যন্ত শিওরিটি না যে 100% সঠিক হবে কিনা। বলো তো কে কে এরকম আছো যাদের সিলগস অনেক সময় কি হয়, অনেকে হয়তো করোনি এই চ্যাপ্টারটা, অনেকে হয়তো সিলক্স করো বাট কনফিডেন্সের সঙ্গে করতে পারো না। কারা কারা এমন আছে একবার একটু জানাও, লাইক বাটন ক্লিক করে জানালেই হবে, অসুবিধা নেই, তাহলে আমি ভুলে যাবো। কারণ তোমরা অনেকেই হয়তো আমাদের সঙ্গে ফ্যামিলিয়ার নাও হতে পারো, কারণ লাইক বাটন হচ্ছে আমাদের লাইক দেওয়া নয়, লাইক বাটন হচ্ছে আমাদের রেসপন্সের একটা মাধ্যম, তাই না? সো বেশ, সো এরকম যারা যারা আছো তাদেরকে আমি বলি যে যে আমাদের যে পার্টটা রয়েছে সিলজিজম, আমরা 100% অ্যাকুরেসির সাহায্যে কি করে করতে হয় সেটা অনেকের ক্ষেত্রে একটা খুব প্রবলেমেটিক জায়গা। আর তোমরা জানো যারা আমার সঙ্গে পড়ে অভ্যস্ত বা আমার সঙ্গে যারা জিনিসটা অভ্যস্ত মানে ক্লাসের সঙ্গে, তারা জানো যে সবসময় আমি টাফ জিনিসটাকে ইজি করার দিকে চেষ্টা করি। তো আজকের সেশনটা আমি এর উপরেই রেখেছি যে হাউ টু ডিল উইথ সিলোজিজম, মানে সিলোজিজমকে আমরা কিভাবে করবো যাতে পরীক্ষা 100% সলভ করতে পারি। তো ওই জন্য আজকে আমি টপিকটাই রেখেছি সিলোজিজম, যেটা তোমাদেরকে আজকে আমি পড়াবো। ঠিক আছে, তো সবার আগে আমরা দেখে নিই যে আমাদের সিলেবাসে কোথায় লেখা আছে সিলোজিজম। তো আমরা যদি দেখি একবার যে এখানে ডেটা সার্ভিসেস সবই আছে, এখানে দেখো কোথাও না কোথাও লেখা আছে। দেখো এখানে লেখা না থাকলে আমরা স্টেটমেন্ট বেস কোয়েশ্চেনের মধ্যে আমরা এটাকে ঢেলে দিতে পারি, তার মধ্যে আমাদের হয়ে যাবে। ঠিক আছে, কি বললাম? ওকে, সো অসুবিধা নেই। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি দেখো এই যে প্রশ্নটা আছে, তোমরা আমাকে বলতে পারো এটা কোন চ্যাপ্টারের প্রবলেম? এনিওয়ান বলো, এটা কোন চ্যাপ্টারের প্রবলেম? পূজা বলছো, অশ্বিন বলছো, ওকে, ভেন ডায়াগ্রাম বলছো, ওকে বেশ। বেশ বেশ বেশ, তো তোমাদেরকে বলে রাখি ভেন ডায়াগ্রাম হচ্ছে আমাদের পরীক্ষার একটা টপিক যেখান থেকে প্রশ্ন আসে। আমরা পুরো ভেন ডায়াগ্রাম চ্যাপ্টারকে আমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে দুটো পার্টে ভেঙে দেবো, তাহলে কংক্রিট আইডিয়া থাকবে যে পরীক্ষায় গেলে ওই দুই টাইপের প্রশ্নই আসবে, না হলে আসবে না। ঠিক আছে, তো এইভাবেই আমাদের পড়াশোনাটা করতে হবে, যখন আমি বলবো জিনিসগুলো নিয়ে তখন ডিল করব। তো এটা আমাদের তাহলে সিলেবাসের মধ্যে দেখে নিই আমরা একটুখানি। এটা হচ্ছে ভেন ডায়াগ্রামের প্রশ্ন। সো ভেন ডায়াগ্রাম আমাদের সিলেবাসে রয়েছে, তাই না? ভেন ডায়াগ্রাম আমাদের সিলেবাসে রয়েছে। চলো, সো এরপরে যদি আমরা দেখি এক মিনিট, হ্যাঁ, এটা এই এই পার্টিকুলার জিনিসটা তোমরা একবার দেখার চেষ্টা করো। সো এটা কোন চ্যাপ্টারের প্রবলেম? হ্যাঁ হ্যাঁ বলতে পারো, অ্যানালিসিস অফ ভেন ডায়াগ্রাম বলতে পারো, ঠিক আছে, বাট আমরা ইন জেনারেল ভেন ডায়াগ্রাম বলেই অভ্যস্ত। চলো, এটা বলো কোন চ্যাপ্টারের প্রশ্ন? বলো বলো বলো। একদম, এটা হচ্ছে ব্লাড রিলেশনের প্রশ্ন। ব্লাড রিলেশনকে আমরা মোটামুটি 3-4 ভাগে ভাগ করব আমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে। দেখো প্রত্যেক পরীক্ষার একটা ডিমান্ড আছে, তাকে সেইভাবেই ডিল করতে হয়।
না হলে কিন্তু বিভৎস আকার ধারণ করতে পারে, তাই না? তো আমরা প্রত্যেকটা পরীক্ষার তার মেরিট অনুযায়ী কিন্তু ডিল করব। যেমন এই চ্যাপ্টারটা পড়ার যে আঙ্গিক হবে, মানে এই পার্টিকুলার পরীক্ষার জন্য, আমরা অন্যান্য পরীক্ষার জন্য সেম ভাবে পড়বো না। তো আজকে সিলোজিজম যখন পড়াবো তখন বুঝতে পারবে যে পার্টিকুলার এই যে ইএমআরএস পরীক্ষার জন্য আমরা কইটুকু পড়লেই আমাদের সমস্ত প্রশ্ন সলভ হয়ে যাবে। আমরা একই জিনিস সব জায়গায় অ্যাপ্লাই করার চেষ্টা করব না, ঠিক আছে? সো এটা হচ্ছে ব্লাড রিলেশন, এটা হচ্ছে কোডেড ব্লাড রিলেশনের পার্ট। সো এই টাইপটা আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং পরবর্তীকালে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। সো তার মানে ব্লাড রিলেশন আমাদের সিলেবাসের পার্ট। এরপরে যদি আমরা দেখি, একবার দেখে নিই। আচ্ছা, এটা আমাদেরকে বলো, এই যে প্রবলেমটা, এটা কোন চ্যাপ্টারের প্রবলেম? হ্যাঁ, একটু ভুল আছে, আমি দেখে নিয়েছি, একটু সামান্য ভুল আছে, আমি দেখে নিয়েছি, ওই তলায় একটা জিনিস পড়িনি। সো ঠিক আছে, অসুবিধা নেই। মেনলি তোমাদেরকে আমি যে জিনিসটা, যে মেসেজটা কনভে করতে চেয়েছি, সেই কনভে করাটা তো আশা করি তোমরা বুঝে গেছো যে আমাদেরকে আমি কি বলতে চেয়েছি, মানে কি দেখাতে চেয়েছি যে কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন পড়ে। ঠিক আছে, কোশ্চেন না আমরা ঠিক করে দেবো, অসুবিধা নেই কোনো। ওকে, সিটিং অ্যারেঞ্জমেন্ট, রাইট। তো আমি তোমাদেরকে সিলেবাসের প্রথমেই বলেছিলাম যে সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং পাজল একটা পার্টিকুলার চ্যাপ্টার, এবং পাজল তোমাদের সিটিং অ্যারেঞ্জমেন্টকে সঙ্গে নিয়েও পাজল তৈরি হতে পারে, পাজল নিজে থেকেও তৈরি হতে পারে। তো কি কি ডাইমেনশন আমাদের ইএমআরএস এর জন্য কভার করতে হবে সেগুলোকে আমি তখন আমি ডিল করব, যে 2 থেকে 3 রকমের পাজল আর 2 থেকে 3 রকমের আমার সিটিং অ্যারেঞ্জমেন্ট আমাদেরকে পড়ে যেতে হবে, সেইগুলোকেই আমি আলাদা করে বলে দেবো। ওকে, একদমই ঠিক বলেছো। তার মানে দেখো আমাদের সিলেবাসের যে পার্ট রয়েছে সেখানে কিন্তু আমরা যদি দেখি, আমরা দেখতে পাবো যে তোমাদের সিকোয়েন্স এন্ড সরি, এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আলাদা করে দেওয়া আছে, ঠিক আছে? সো এই যে, এবং আমাদের যদি একটা জিনিস দেখি আমরা, আচ্ছা এটা বলো তো কোন চ্যাপ্টারের প্রবলেম, এনিওয়ান? এটা বলো কোন চ্যাপ্টারের প্রবলেম। একবার তোমাদেরকে আমি চ্যাপ্টার সম্পর্কে অবগত করে দিই, তারপর আমরা ডাইরেক্টলি আজকে সিলোজিজম চ্যাপ্টারে ঢুকে যাব, ঠিক আছে? বলো। অ্যাসারশন রিজন, রাইট? এটা আমরা সিলেবাসে দেখেছিলাম, তো আমি মেনশন করছি না। অ্যাসারশন রিজন, ঠিক আছে, এটা আমরা পরীক্ষার সিলেবাসের পার্ট। এবং দেখো এখানে একটা প্রশ্ন রয়েছে, ঠিক আছে? বলো তো এটা পার্টিকুলার কোন চ্যাপ্টারের প্রবলেম, এটা কোন চ্যাপ্টারের প্রবলেম, এনিওয়ান? এনিওয়ান, দেখি কার কার কে কে বলতে পারো। পাজল। আচ্ছা, তোমাদের মধ্যে কার কার পাজলে ভয় ভয় বলো তো, কার কার পাজলে ভয় আছে? কার কার পাজলে ভয় আছে একবার লাইক বাটন ক্লিক করে বলো। হ্যাঁ হ্যাঁ, একদমই তাই, ঠিক আছে। তো বিশ্বাস করো যারা এই ব্যাচে থাকবে তারা অন্তত পক্ষে এইটুকু পড়ে যাবে যে স্যার, যদি তোমাদের কম্পিটিটর যদি যদি কোনো কিছু না পারে, সেটা যদি পাজল হয়ে থাকে, তো তোমরা সবার আগে পরীক্ষা গিয়ে পাজলটাও অ্যাটেন্ড করে দিতে পারবে সেম টাইমে, সেম কনফিডেন্সের সাথে, ঠিক আছে? এটা তোমাদেরকে আমি আমার তরফ থেকে অ্যাসিউরিটি দিতে পারি, ঠিক আছে? কারণ পাজল হচ্ছে এমন একটা টপিক যেটা সব থেকে নিখুঁত ভাবে প্রিপারেশনটা নিতে হয়, মানে প্রিপারেশন ইন আ রাইট ওয়ে যেটাকে বলা যেতে পারে, তাহলে তোমার সেকেন্ডে সলভ হবে পাজল, ঠিক আছে? মানে একটা নির্দিষ্ট সময় সলভ হবে, ঠিক আছে? তো চলো, ওকে। সো পাজল একদম 0 টু হাই লেভেলে আমরা চলে যাব, যতটুকু আমাদের রিকোয়ারমেন্ট আছে, যাতে বিনা ভয়ে তোমরা সলভ করতে পারো, ঠিক আছে? সো এখানে তোমরা যদি দেখো, এটা পার্টিকুলার কোন চ্যাপ্টারের প্রবলেম বলো, এটা কোন চ্যাপ্টারের প্রবলেম বলো? ডিরেকশন অ্যান্ড সেন্স, একদমই তাই, একদমই তাই। এটা ডিরেকশনের প্রশ্ন, তার মানে ডিরেকশনের প্রশ্ন আছে আমাদের পরীক্ষার সিলেবাসে, আমি অলরেডি দেখিয়েছি, তো আমি সেখানে আর মেনশন করছি না বারবার। সো এটা কোন চ্যাপ্টারের প্রশ্ন বলো, এটা কোন চ্যাপ্টারের প্রশ্ন বলো, এটা কোন চ্যাপ্টারের প্রশ্ন বলো? এটা আসলে সিরিজের প্রশ্ন, নট নাম্বার সিরিজ, এটা সিরিজের প্রশ্ন। এখানে মিক্স সিরিজ আছে, তাই না? নাম্বার ঢুকে আছে, লেটারও ঢুকে আছে, মিক্স সিরিজ আছে, তাই না? তো এটা সিরিজের প্রশ্ন, রাইট? তো সিরিজ যখন আমরা পড়বো তখন কিভাবে আমরা পড়বো, কোন কোন ভাগগুলো পড়বো, সেগুলো সেখানে আমরা ডিল করবো, রাইট? ওকে, লেটার সিরিজ নয়, এটা মিক্স সিরিজ আছে, ঠিক আছে? মিক্স সিরিজের প্রবলেম। ওকে, দেখো এবার সিমিলার ভাবে আমাদের পিজিটির প্রশ্নগুলো যদি দেখি, দেখো সেম সিকোয়েন্স মেনটেন করেছে, দেখো কোনো ঝক্কি নয়, ঝামেলা নয়, একদম সেম সিকোয়েন্স মেনটেন করেছে, দেখো। তার মানে কি, আমরা যদি একদম সঠিক উপায়ে প্রিপারেশনটা নিই, দেখো ভেন ডায়াগ্রাম দিয়েছে, সবকিছু দিয়েছে, তার মানে আমাদের কাছে সিলেবাস মাত্র এইটুকু। কারা কারা আমার সঙ্গে সহমত এতক্ষণ আলোচনার পরে যে আমাদেরকে কইটুকু সিলেবাসকে প্রিপেয়ার করতে হবে, বলো ইয়েস অর নো? এইটুকুই তো। তার মানে যদি তোমরা রাইট ওয়েতে প্রিপারেশন নাও, বেশি পাজল না হও, মাত্র 9টা টপিক যদি তোমরা তোমাদের একদম মানে কি বলবো ফিঙ্গার টিপসে থাকে, তোমাদেরকে এই পরীক্ষায় কেউ আটকাতে পারবে না। হ্যাঁ,
প্রিপারেশন ইন আ রাইট ওয়ে, এই কথার অর্থ হচ্ছে এই 9টা টপিক এমন তৈরি থাকতে হবে যে যেখান থেকে যা প্রশ্নই দিক না কেন অবশ্যই এক্সাম ওরিয়েন্টেডই তৈরি করতে হবে, তো যাতে আমাদের কাছে এইখান থেকে কোনো প্রশ্ন বাদ না যায়। আর যদি কোনোদিন কোনো কিছু নতুন কিছু ইনকর্পোরেট হয় তাহলে কোন কোন জায়গা থেকে সেগুলোর চান্স আছে সেগুলোকে আগে থেকে তৈরি করে যেতে হবে, সেটা আমার দায়িত্ব। ঠিক আছে, না আলাদা আলাদা নেওয়ার কোনো দরকার নেই। রিজনিং এর পয়েন্ট অফ ভিউ থেকে সিঙ্গেল প্রিপারেশনে তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, এটা আমার তরফ থেকে গ্যারান্টি। ঠিক আছে, এবং আমি যেটুকু কথা বলি কম বলি, কিন্তু যেটুকু বলি সেটুকু জানো, সেটুকু নিয়ে অনেকের ভরসা করো বলি এটা বলতে পারি আজকে গর্ব করে, যে আমি যেটুকু কথা বলবো সেটুকু কথা পরীক্ষায় মিলে যাবে। ঠিক আছে, আর যেটুকু কথা আমি বলতে পারবো না সেটুকু কথা বলবো না। ঠিক আছে, তো যেটুকু বলেছি যে এই 9টা টপিক ভালো করে রেডি করলে তোমাদের ম্যাক্সিমাম পার্ট 99% কাজ হয়ে যাবে। আর 1% আমার দায়িত্ব যে কোথা থেকে যদি নতুন কিছু ইনকর্পোরেশন হয় সেটা কোথা থেকে আসতে পারে সেটাকে তৈরি করে দেওয়া, সেটাকে আমি তৈরি করে দেবো। ঠিক আছে, সো এই 9টা টপিক ভালো করে রেডি করলে টিজিটি এবং পিজিটি পুরোপুরি তোমাদেরকে রিজনিং এর সিলেবাস 10 মানে তোমাদের টিজিটি 10 এবং পিজিটি 20 তোমাদের কিন্তু 100% কভার হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছো এই কথাটা নিয়ে। তাহলে হোয়াট ইজ আওয়ার সিলেবাস, এই কথার উত্তর আজকের পরে তোমাদেরকে নিশ্চয়ই তোমাদের নখদর্পণে থাকবে যে আমাদের সিলেবাসটা কি, আমাদের কইটুকু পড়তে হবে। কারণ অন্তত তোমরা এই পার্টিকুলার যারা মানে সেশনটা দেখছো তাদের মধ্যে হতে পারে সবাই আমাদের ব্যাচে নাও থাকতে পারো, তো যারা নেই তাদের জন্য যেন তারা প্রিপারেশনটা সঠিক ওয়েতে নিতে পারো, তার জন্য এটা কংক্রিট আইডিয়া থাকা দরকার যে আমাদের কাছে এই কটা টপিক রেডি করতে হবে। ঠিক আছে, দেখো বাকি যা সিলেবাস আছে সেগুলো রেসপেক্টেড টিচাররা বলবে, বাকি আমার কাজ হচ্ছে আমার যে টপিক আছে সেটাকে তোমাদের সামনে 100% ছবির মতো তুলে দেওয়া। ঠিক আছে, তো তোমরা রেসপেক্টেড ক্লাসগুলো মানে তোমরা পরবর্তী ক্লাসগুলো পাবে, সেগুলোর সঙ্গে তখন তোমরা প্রত্যেকটা সাবজেক্টের টিচারদের সঙ্গে কমিউনিকেট করে নিও। ঠিক আছে, চলো এবার হচ্ছে কি সিলোজিসাম আমি আজকের টপিক যেটা আলোচনা করব, বলো কারা কারা রেডি আজকের এই তোমাদের অনেকেরই যে প্রবলেমেটিক টপিক বলতে পারো, বা তোমাদের অনেকের যে ভয় টপিক, টপিক তো ভালো, কারা কারা রেডি বলো যে এই পার্টিকুলার টপিকটা আজকেই আমরা ম্যাক্সিমামটা শিখে চলে যাব। তাদের জন্য আজকের এই সেশনটা অবশ্যই তোমরা মনোযোগ সহকারে যারা করবে, আমার তরফ থেকে অ্যাসিউরিটি থাকবে যে এই টপিকের যা যা প্রশ্ন তোমাদের কাছে মোটামুটি আসতে পারে তোমরা তার উত্তর যথাযথভাবে দিতে পারবে। ঠিক আছে, চলো ওকে, সো শুরু করা যাক আমাদের আজকের সেশন, এবং দেখা যাক আমরা কিভাবে আমাদের সিলোজিসামকে ডিল করব। দেখো সিলোজিসাম আলটিমেটলি তোমরা যদি বলো সেটা হচ্ছে স্টেটমেন্ট এবং কনক্লুশন চ্যাপ্টারের পার্ট, কিন্তু এটা কিন্তু নর্মাল স্টেটমেন্ট কনক্লুশন নয়। বলে স্যার কেন? নর্মাল স্টেটমেন্ট কনক্লুশন কখন হয়? যখন বাস্তবিক হয়, সেটা তোমাকে বাস্তবিক কোনো কথা বলেছে যেটা বাস্তবে সম্ভব। আর আমাদের সিলোজিসাম কথা বলে কি যেগুলো বাস্তবে সম্ভব নয়, যেমন অল ডগস আর ক্যাট, কোনোদিনই সম্ভব না, সমস্ত কুকুর কি করে বিড়াল হবে, তাই না? তো কখনোই বাস্তবে সম্ভব নয়। তো এইরকম যখন কথাবার্তা বলবে উৎপড়াং, তখন যে পার্টিকুলার জায়গার মধ্যে আমরা সেই জিনিসটাকে সীমাবদ্ধ রাখবো তাকে আমরা বলি সিলোজিসাম। তো সিলোজিসাম আমাদের কাছে স্টেটমেন্ট বেস যে চ্যাপ্টারগুলো আছে তার মধ্যে একটা ইউনিক চ্যাপ্টার, যেখানে আমরা এই ধরনের কনসেপ্ট নিয়ে কথা বলি, যেখানে আনরিয়ালিস্টিক কথাবার্তা হবে। একদমই একদমই, এবং অসীম কথাটা একদমই ঠিক ধরেছো। এবং তোমাদেরকে আমি বলে রাখি যে সিলোজিসাম যে চ্যাপ্টারটা আমরা কভার করব সেটা অন্যান্য এক্সামের থেকে একটু আলাদাভাবে কভার করব ইএমআরএস এর জন্য, কারণ ইএমআরএস পরীক্ষার জন্য যে রিকোয়ারমেন্ট আছে সেটা অন্যান্য এক্সামের থেকে আলাদা। তো আগে তোমার এক্সাম যে তোমাদেরকে দাবিটা রাখছে সেই দাবি অনুযায়ী কিন্তু আমরা কভারটা করব। তো থিওরিটা একটুখানি এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে আমরা দেখবো, যাতে আমাদের সমস্ত প্রশ্ন সলভ হয়ে যায়। ঠিক আছে, ওকে, এখানে লাগবে না স্কোয়ার অফ অপোজিশন। আমি এমন একটা টেকনিক আজকে শিখিয়ে দিয়ে যাব তোমাদেরকে, যেখানে তোমরা বিনা কিছু ভেবে, বিনা কিছু বিরাট মাথা খাটিয়ে তোমরা প্রশ্ন যে কটা পড়বে উড়িয়ে দিতে পারবে সেকেন্ডে। তাও আমি 10 সেকেন্ডের বেশি লাগবে না। এখানে মিডিয়াম মেধা, স্বল্প মেধা এবং উচ্চ মেধা যে ধরনের স্টুডেন্ট থাক না কেন, কারোরই 10 সেকেন্ডের বেশি লাগবে না যদি তোমরা শেষ পর্যন্ত দেখো। ঠিক আছে, এটা আমি অ্যাসিউরিটি দিয়ে যাব। ঠিক আছে, কিন্তু হ্যাঁ, আমি কোনো টাফ ল্যাঙ্গুয়েজ ইউজ করব না। একটা ছাত্র যার কাছে কোনো নলেজ নেই সেও কিন্তু এই পার্টিকুলার সেশনটা অ্যাটেন্ড করার পরে সলভ করতে পারবে, কারণ আমি কোনো থিওরির ভেতরে গভীরে ঢুকবো না, তার বাইরে ঢুকেও কিন্তু আমরা এই কোশ্চেন সলভ করে দিতে পারি। কারণ আমি বলেছি এই পার্টিকুলার ইএমআরএস পরীক্ষার জন্য এর যে সিলেবাস বা এর যে তৈরি করার প্যাটার্ন সেটা কিন্তু আলাদা হবে অন্যান্য এক্সামের থেকে। ঠিক আছে, সো দেখতে পাবে তোমার দিক থেকে হয়তো কোনো প্রবলেম হচ্ছে, একবার দেখে নিও। ওকে, চলো এবার শুনে নাও। প্রথম যেটা আমি করব সেটা হচ্ছে বিভিন্ন রুলস যেগুলো আছে, রুলস বলে তো আমরা পড়বো না, আমরা আমাদের মতো ভিজুয়ালাইজ করার চেষ্টা করব। তো কিছু কথা বলছি যেগুলোকে একটু বোঝার চেষ্টা করবে, তাহলে তোমাদের পক্ষে আমাদের সুবিধা হবে। মানে আমাদের মোটামুটি 4টে বেসিক আছে, বেসিক আমাদের বিবৃতি আছে, স্টেটমেন্ট। সো বেসিক স্টেটমেন্ট ভালো করে শুনবে আমাদের কাছে। বেসিক স্টেটমেন্ট গুলোকে ডিল করে নিলে আমাদের অর্ধেক কাজ এমনি শেষ হয়ে যাবে। ঠিক আছে, এবং এই পুরো চ্যাপ্টারটা আমরা পড়বো ভেন ডায়াগ্রামের সাহায্যে।
ভেন ডায়াগ্রামের সাহায্যে আমরা পুরো চ্যাপ্টারটা পড়বো। তাহলে হোয়াট ইজ ভেন ডায়াগ্রাম একটুখানি বলে দিই, সংক্ষেপে সুবিধা হবে। ভেন ডায়াগ্রাম মানে একটা প্রকাশভঙ্গি যার মধ্যে দিয়ে আমাদের না বলা কথাটাকে আমরা খুব সহজে প্রকাশ করতে পারি। না বলা কথা মানে ধরো আমি তোমাকে বলতে চাইলাম যে সমস্ত কুকুর বিড়াল, তার মানে তুমি কেমন ভাবে বলতে পারো, স্যার এই হচ্ছে আমার সমস্ত কুকুরের যদি মানে বস্তা যদি এটা হয়, এর মধ্যে যদি সমস্ত কুকুরকে আমি ঢুকিয়ে রেখে দিই, তাহলে সমস্ত কুকুর যদি বেড়াল হয়, তাহলে মানে যেহেতু সমস্ত কুকুরকে আমি বেড়াল বলে দাবি করছি, তাহলে এটা হচ্ছে আমার ডগ যদি হয়ে থাকে, তাহলে এই সমস্ত কুকুরকে আমাকে এমন একটা বস্তার মধ্যে পুরে দিতে হবে যাতে আমি দাবি করতে পারি যে সমস্ত কুকুর হচ্ছে বেড়াল। বলে স্যার কি করে বললেন এমন কথা? দেখো এইখানে যে কুকুরগুলো এর মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম বস্তার মধ্যে, তারা কি এই বড় বস্তার মধ্যে আছে কি নেই বলো? এই বড় বস্তাটার নাম হচ্ছে ক্যাট, আর ছোট বস্তাটার নাম হচ্ছে ডগ। তাহলে সমস্ত কুকুরকে যেই আমি ক্যাটের মধ্যে ঢুকিয়ে দিলাম, তাহলে আমি বলতে পারবো সমস্ত কুকুর আমার কাছে কোথায় চলে গেল? ক্যাট নামক বস্তার মধ্যে চলে গেল। তাহলে বলতে পারবো অল ডগস আর ক্যাট। এই ছবিটা দিয়ে প্রকাশ করা যাচ্ছে। আমাদের না বলা কথা কি প্রকাশ হচ্ছে বলো, হ্যাঁ কি না? তো এই না বলা কথা যখন প্রকাশ হচ্ছে না, সমস্ত ডগকে যখন আমি ক্যাটের মধ্যে ঢুকিয়ে দিয়েছি আর ছবির মাধ্যমে আমি ভিজুয়ালাইজ করতে পারছি, এই প্রকাশ ভঙ্গিকে বলা হয় ভেন ডায়াগ্রামেটিক অ্যাপ্রোচ। মানে ভেন ডায়াগ্রামের সাথে আমরা পরিচিত হয়ে গেলাম ছোট এবং সিম্পল ল্যাঙ্গুয়েজে, যে আমরা ভেন ডায়াগ্রাম বলতে কি বুঝি। হ্যাঁ একদম বলতে পারো, ভেন ডায়াগ্রাম কে তুমি বলতে পারো প্রেজেন্টেশন অফ স্টেটমেন্ট থ্রু ডায়াগ্রাম, রাইট? বলতেই পারো। ওকে, সো ওকে, ইন আ সিম্পল ল্যাঙ্গুয়েজে তুমি বলতে পারো। চলো ওকে, সো আমরা বেসিক স্টেটমেন্ট কিছু পড়বো এবং সেই স্টেটমেন্টগুলোকে বোঝার চেষ্টা করব এবং সেগুলো থেকেই আমরা বাকি স্টেটমেন্টগুলোকে ডিরাইভ করবো, রাইট? সো ফার্স্ট অফ অল আমাদের 4 ধরনের স্টেটমেন্ট সম্পর্কে আমরা কথা বলবো এবং 4 ধরনের স্টেটমেন্ট করার পরে আমাদের অর্ধেক কাজ তো ওখানেই শেষ। ঠিক আছে, প্রথম যে স্টেটমেন্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সব থেকে বেসিক স্টেটমেন্ট হচ্ছে অল এ আর বি। অল এ আর বি, এখানে এ আর বি হচ্ছে রূপক বলতে পারো বা সিম্বলিক্যাল, মানে এর জায়গায় তুমি আমার নাম বসাতে পারো, বি এর জায়গায় তুমি অন্য কিছু বসাতে পারো, বা তুমি অন্য কোনো জিনিসও বসাতে পারো। অল এ আর বি, তার মানে এখানে বলতে পারি এর জায়গায় তুমি ডগ আর এখানে ক্যাট বসাতে পারো। মানে এগুলো চেঞ্জেবল, মানে এ আর বি চেঞ্জেবল, এ আর বি হচ্ছে রূপক, তুমি চেঞ্জ করতে পারো। আচ্ছা, অল এ আর বি বা তোমাকে বললাম অল ডগস আর ক্যাট, যাই বলি না কেন, এর যে ছবি হবে তোমরা আমাকে বলো, এর ছবি বিভিন্ন ভাবে রিপ্রেজেন্ট করা যায়, কিন্তু সব থেকে কমন ছবি কি স্যার? সব থেকে কমন ছবি হলো সমস্ত এ গুলোকে আমাকে বি হতে হবে, সমস্ত এ গুলোকে বি হতে হবে। এর অর্থ হচ্ছে অলের পাশে কে বসে আছে। সবাই আমাকে বলো, এবার তোমাদেরকে আমি শেখাবো যে কি করে আমাদের তাড়াতাড়ি আইডেন্টিফাই করতে হয়। সবাই আমাকে বলো অলের পাশে কে বসে আছে, সবাই আমাকে বলো অলের পাশে কে বসে আছে, অলের পাশে কে বসে আছে? এ। তাহলে মনে রাখবে পরীক্ষায় তোমাকে শুধুমাত্র পুরো স্টেটমেন্ট পড়ে অত ভুলে যাওয়ার কোনো চান্স নেই। অলের পাশে যে বসে আছে সে ছোট সেট হবে, আর সেই এটা তাহলে ছোট হবে, আর বিটা তার মানে বড় হবে। তাহলে পুরো এটাকে ধরে আমি বি এর মধ্যে পুরে দেবো। তাহলে কনফিউশন শেষ, হ্যাঁ কি না বলো? কনফিউশন শেষ, হ্যাঁ কি না বলো? ইয়েস অর নো বলো? কনফিউশন শেষ, সমস্ত এটাকে ধরে আমি বি এর মধ্যে পুরে দেবো। তাহলে হয়ে গেল কি, সমস্ত এ কোথায় চলে গেল বলো? বি এর মধ্যে চলে গেল, সমস্ত এ চলে গেল বি এর মধ্যে। তো এটা হচ্ছে ভেন ডায়াগ্রামের অ্যাপ্রোচ। অনেকে সুন্দর করে আঁকে, আমাদের সুন্দর করে আঁকার দরকার নেই, আমাদের উত্তর দরকার সুন্দর, তাই না? তো আমরা যেরকম খুশি আমাদের পরীক্ষায় তাড়াতাড়ি আঁকাটা নিয়ে কথা। ওকে, ফার্স্ট স্টেটমেন্ট আমাদের কাছে কিন্তু শেষ। ওকে, সো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে নো এ আর বি, মানে কোনো এ বি নয়। নো এ ইজ বি দিতে পারো, নো এ ইজ বি, ঠিক আছে? সো কোনো এ বি নয় যদি আমি বলি, তো সেক্ষেত্রে কি হবে বলো? কোনো এ যদি বি নয়, তাহলে এ আর বি এর মধ্যে কোনো সম্পর্ক নেই, এ ওকে চেনে না, ও ওকে চেনে না। তার মানে কি হবে? তার মানে কি হবে, প্রথম এটাকে আলাদা আঁকো আর বিটাকে আলাদা আঁকো। এদের মধ্যে যেহেতু কোনো রিলেশন নেই, মাঝখানে কাটা চিহ্ন দিয়ে দাও। বলো সিম্বলটা বুঝেছো কি বোঝনি বলো? প্রত্যেকে বলো। এ আর বি এর মধ্যে কোনো সম্পর্ক নেই, দুটোকে আলাদা আলাদা আঁকো, মাঝখানে একটা দাগ দিয়ে কেটে দাও। তার মানে বোঝাচ্ছে কি, এ দুজনের মধ্যে কোনো সম্পর্ক নেই, এ ওকে চেনে না, এ ওকে চেনে না। হ্যাঁ, ওকে, ঠিক আছে, ওকে বেশ। এবার তোমাদেরকে আমি বলি, তোমাদেরকে যদি বলি সাম এ আর বি, কিছু এ হচ্ছে বি, তাহলে আমরা কিভাবে আঁকবো? বলে স্যার কিছু এ যদি বি হয়, তার মানে দুটো গোল্লা আঁকো আর মাঝখানে একটা কমন অংশ আঁকো, যেটা এর মধ্যেও ঢুকে আছে, যেটা এর মধ্যেও ঢুকে আছে। তার মানে কি স্যার, এর মধ্যে যে পার্টটা ঢুকে আছে সে তো দুটো গোল্লারই পার্ট, দুটো গোলের মধ্যেই ঢুকে আছে।
তার মানে এটার নাম যদি এ হয় আর এটার নাম যদি বি হয়, তাহলে চিন্তা করো, কিছু এ যারা বি এর মধ্যে ঢুকে আছে, আবার কিছু বি যারা এর মধ্যে ঢুকে আছে। বলো হ্যাঁ কি না? বলো হ্যাঁ কি না? আমরা ওই ওই ল্যাঙ্গুয়েজটাকে অ্যাভয়েড করার চেষ্টা করছি দেবলি না, যখন আমরা সেই পার্টিকুলার লজিক্যাল রিজনিং যখন সেই বলে পড়বো। ইএমআরএস এর জন্য অত ডেপথে যাওয়ার দরকার নেই, যখন আমরা পড়ি তখন তো আমরা ডেপথেই পড়ি নেটের জন্য, ঠিক আছে। বাট আমাদের এখানে 30 সেকেন্ডে যাতে সলভ করতে পারি এরকম একটা ল্যাঙ্গুয়েজ আজকে আমরা ডেভেলপ করব, যাতে প্রশ্ন দেখি আমরা টিকটাক মেরে বেরিয়ে যেতে পারি। ওকে, তো ওই জন্য বললাম না, পরীক্ষার মেরিটটাকে বোঝা খুব জরুরি, ঠিক আছে। বেশ, ওকে। সো সাম এ আর বি যদি বলি, তার মানে এই পার্টিকুলার ছবিটা দিয়ে আমি কিন্তু সাম এ আর বি কে প্রকাশ করে যেতে পারি, ঠিক আছে। এবং যদি আমি বলি সাম এ আর নট বি, সাম এ আর নট বি, তার মানে এটাকে আমরা কি বলবো, সাম এ আর নট বি, এটাকে আমরা এই সেম জিনিস দিয়েও বোঝাতে পারি। দেখো দুটো গোল্লা আঁকলাম, দুটো গোল্লার মাঝখানের পার্টটা তো দুজনের জন্য কমন, তাহলে এটার নাম যদি এ হয়, এটার নাম যদি বি হয়, তাহলে তোমরাও কমন সেন্স দিয়ে একটা কথা বলো যে এই দিকে যারা বসে আছে, এই যেটা তুমি ছবিটা আঁকলাম, এই যারা বসে আছে তারা দেখো শুধুমাত্র এর মধ্যে বসে আছে, বির মধ্যে বসে নেই। বলো হ্যাঁ কি না, ইয়েস অর নো? প্রত্যেকে বলবে যে ছবিটা আমি আঁকলাম, যদি বড় করে দেখাই, এরকম দুটো গোল্লা আঁকো, এটার নাম এ দাও, এটার নাম বি দাও, এবং তোমাদেরকে যদি আমি বলি যে এই দিকের পাটে যারা বসে আছে, এই যাদেরকে এদিকে আঁকছি আমি, এদিকের পাটে যারা বসে আছে তারা পিওরলি এ, যারা বি এর পার্ট নয়। বলো হ্যাঁ ঠিক কথা বললাম কি ভুল কথা বললাম? বলো একদম। তার মানে এরা হচ্ছে সাম এ আর নট বি। সাম এ আর নট বি মানে যে সকল এ বি এর অংশ নয় তাদেরকে আমরা এইভাবে প্রকাশ করব। ওকে, ঠিক আছে। তো এই চারটে স্টেটমেন্ট হচ্ছে আমাদের বেসিক স্টেটমেন্ট। এই চারটে স্টেটমেন্টের উপরে আমাদের আঁকা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। এবার তোমাদেরকে একটা ছোট কথা জিজ্ঞেস করব, ছোট কথা, কথাটা ছোট হতে পারে বাট ওর অ্যাপ্লিকেশন অনেক দূর। আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি, একটা কথা বলি, একটা ব্যক্তি যে একটা ব্যক্তি যে সব মানে যে একটা সবসময় সত্য কথা বলে, তাহলে সে একটা কথা বললো মানে আমি ধরে নিতে পারি সে সত্য কথা বলছে, একই না? তো এই তো ছবিটা এঁকেছি দেখো, তো দুটো গোল্লা এঁকেছি, গোলের মধ্যে যে জায়গাটা হলুদ শেড দিয়েছি, হলুদ রঙের শেড দিয়েছি, তাদের সম্পর্কে তুমি কি বলতে পারো? তাদের সম্পর্কে তুমি কি বলতে পারো বলো অসীম? যাদেরকে আমি হলুদ শেডের মধ্যে এঁকেছি তারা হচ্ছে শুধুমাত্র এর মধ্যে আছে, বি এর মধ্যে নেই, তাই না? তাহলে আমি বলতে পারি যে যে এদেরকে আমি হলুদ চিহ্ন দিয়ে এঁকেছি তারা হচ্ছে বি এর অংশ নয়, বা আমরা বলতে পারি সাম এ আর নট বি। বলো ইয়েস অর নো অসীম? ওকে, বেশ। তো সেক্ষেত্রে আমরা যদি বলি, দেখো ভালো করে একটা চিন্তা করে, একটা ছোটা সবটা কথা আমি যেটা বলছিলাম, ওটা ধরো আমি একটা লোক 5টা কথা বলেছে, ভালো করে বুঝবে। একটা কথা বলছি, ইম্পর্টেন্ট কথা, সবাই আমাকে অ্যান্সার দেবে। একটা লোক 5টা কথা বলেছে, ধরো 4টে কথা ঠিক বলেছে আর একটা কথা ভুল বলেছে। এই সরি, 4টে কথা ঠিক বলেছে আর একটা কথা মিথ্যা কথা বলেছে। এবার তুমি বলতে পারবে লোকটা সত্যি কথা বলেছে? কে কে বলতে পারবে লোকটা সত্যি কথা বলেছে? বলো হ্যাঁ কি না? বলতে পারবো না। আর যে লোকটা 5টায় 5টা কথা বলবে সে সে যেমন মিথ্যুক হয়ে যাবে, ঠিক আছে, যে 4টে সত্য কথা বলে একটা মিথ্যা কথা বলবে তারও কি হয়ে যাবে বলো? তারও কোনো ভ্যালু থাকবে না, কারণ তারও মিথ্যার ক্যাটেগরিতে পড়ে যাবে। তার মানে এই কথাটা আমরা কি শিখলাম? আমাদের খুব বাস্তবে একটা প্রচলিত কথা আছে, আধা সত্য কথা মিথ্যা কথা। বলো হ্যাঁ কি না? আধা সত্য কথা মিথ্যা কথা। শুধু এই কথাটা মনে রাখবে, তোমাদের অর্ধেক কাজ তো এখানেই হয়ে যাবে, ঠিক আছে কি বললাম? অর্ধেক চ্যাপ্টার তো এখানেই সলভ হয়ে যাবে, ঠিক আছে। আধা সত্য কথা হচ্ছে মিথ্যা কথা, ঠিক আছে কি বললাম? তাহলে একবার চিন্তা করে বলো আমাকে, ঘুরিয়ে বলছি দেখো, তোমাকে আমি বললাম একটা উদাহরণস্বরূপ বোঝাই, তাহলে এটা বুঝতে পারবে। সাম এ আর বি, এখন কেউ একটা তোমার কাছে, এটা তোমার কাছে প্রোভাইডেড, এই ইনফরমেশনটা তোমার কাছে দেওয়া হয়েছে, এটা তোমার কাছে ইনফরমেশন, এটা তোমার কাছে ইনফরমেশন দেওয়া হয়েছে, সাম এ আর বি। এখন কেউ একজন এসে দাবি করছে অল এ আর বি, তুমি তাকে সত্যবাদী বলবে না মিথ্যাবাদী বলবে? বলো, তুমি তাকে সত্যবাদী বলবে না মিথ্যাবাদী বলবে? মিথ্যাবাদী বলবে। আরে বলবে তুমি কি লজিকে, বা তোমার তোমার কি অকাত আছে যে তুমি এটা দাবি করছো? তোমাকে যেই আমি বললাম সাম এ আর বি, তুমি তো ওর মধ্যেই ভাববে না, তুমি আবার নিজে থেকে ভাবছো কি অল, অল কোত্থেকে আসবে? তাই না? মিথ্যাবাদী বলবে, কারণ তোমার কাছে যতটা বলার অকাত আছে তুমি ততটাই বলবে, তার বেশি তো বলতে পারবে না। তুমি বেশি বলে দিয়েছো মানে মিথ্যা কথা বলেছো, তাই না? তুমি কোন লজিক বা কোন জিনিসের উপর ভিত্তি করে বলেছো? অসত্য কথা বলেছো, রাইট, একদমই। তাহলে এই স্টেটমেন্টের বিহাফে এই স্টেটমেন্টটা ভুল হয়ে যাবে, তাই না?
এই লজিকটা যদি তোমাদের মধ্যে ডেভেলপ হয়ে গিয়ে থাকে তাহলে একটা লাইক বাটন ক্লিক করো, কারণ এটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছি, কারণ এখানে কোয়েশ্চেন সলভ করতে খুব ইম্পর্টেন্ট লাগবে এটা আমাদের, ঠিক আছে? ওকে, বেশ। ওকে, এবার যদি আমি বলি, এবার ঘুরিয়ে বলি, যদি তোমার কাছে আমি ঘুরিয়ে একটা কথা বলি, ধরো অল এ আর বি, তাহলে তুমি কি এই কথা আমাকে বলতে পারবে? আর তোমার কাছে এটা হচ্ছে ইনফরমেশন, তোমার কাছে কেউ বলে দিয়েছে, এটা তোমার কাছে ইনফরমেশন আছে যে অল এ আর বি। এখন তোমার কাছে কেউ এলো, কেউ এসে দাবি করছে সাম এ আর বি, তাহলে তাকে তুমি সত্যবাদী বলবে না মিথ্যাবাদী বলবে? বলো, তাকে তুমি সত্যবাদী বলবে না মিথ্যাবাদী বলবে? দেখি কে কে বলতে পারে। যারা মিথ্যাবাদী বলছো তাদেরকে একটা বলে রাখি, তুমি বাড়িতে ভাত বসিয়েছো, ঠিক আছে, বাড়িতে ভাত বসিয়েছো একটা, ঠিক আছে, কি বললাম, এখন এক হাঁড়ি তোমার ভাত হয়েছে। এখন তুমি যদি একটা বাটি করে ভাত এক বাটি তুলে নাও, সেখান থেকে কি রুটি বেরোবে না ভাত বেরোবে? সেখান থেকে রুটি বেরোবে না ভাত বেরোবে? ভাতই বেরোবে, তাই না? তো ব্যাপারটা হচ্ছে এখানে, তুমি তুমি অতিরিক্ত বলনি, তুমি কম বলেছো, কম বললে কখনো মিথ্যা হয় না, তাই না? বলে আমি ওই জন্য তোমায় বললাম না, আমি যতটুকু জানি, যতটুকু আমার কাছে জ্ঞান আছে, আমি ততটুকুই কথা বলি, এক্সট্রা কথা বলি না, যাতে তোমাদের কাজে লাগে, তাই না? তো এটা হচ্ছে প্রত্যেকটা মানুষের ধর্ম হওয়া উচিত, তার কাছে যতটা নলেজ আছে ততটাই প্রোভাইড করা। সো ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপারটা হয়েছে এখানে যে অল যদি হয়, মানে সবকিছুই যদি বি এর মধ্যে থাকে, তাহলে কিছু জন তো থাকবেই থাকবে, কমন সেন্সের বিষয়। আমি তো অতিরিক্ত বলিনি না, আমি কম বলেছি, বলো হ্যাঁ কি না? বলো হ্যাঁ কি না, বুঝেছো সবাই? বলো এই লজিকটা কার কার মধ্যে ক্লিয়ার হয়েছে? বেশ 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 বেশ। ওকে, এখন যদি তোমাকে আমি বলি, এখন যদি আমি বলি, আচ্ছা, সাম এ আর নট বি, সাম এ আর নট বি, এটা তোমার কাছে ইনফরমেশন আছে, এই ইনফরমেশনটা তোমার কাছে আছে, ভালো করে বোঝো, এটা তোমার কাছে ইনফরমেশন আছে। এখন তোমাকে কেউ বললো অল এ আর বি, তুমি কি বলবে তাকে, সত্যবাদী না মিথ্যাবাদী? আচ্ছা, আরেকবার বলবো, এখন তোমার কাছে বললো যে এই হাঁড়িটায় পুরোটাই ধরো ভাত আছে, তাহলে এখান থেকে তুমি যাই নেবে সেটা ভাত হবে। তাহলে একটা হাঁড়ি থেকে ছোট অংশটাকে যদি তুলে নিয়ে আসো, ছোট একটা বাটি করে, তাহলে বাটির মধ্যে ভাতই পাবে, সেই কথাটাই বললাম। সমস্ত এ যদি বি হয়, তাহলে কিছু এ তো অবশ্যই বি, বলো হ্যাঁ কি না? বলো ইয়েস অর নো, আগেরটা, আগেরটা বুঝতে পেরেছো সবাই? যারা আরেকবার বলতে বললো তাদের জন্য বললাম। আগেরটা কারা বলতে বললো একবার দেখে নেই। চলো, চ্যাট অনেক উপরে চলে গেছে, আশা করি বুঝেছো, চলো। চলো, বেশ। সো এটা একবার ডিল করে নিই আমরা। এটা এটা হচ্ছে কি, হ্যাঁ, এটা বলছে যদি তুমি নিজে জানো যে কিছু জন বি নয়, তাহলে তুমি কি করে সবাইকে বলতে পারো বি? বলো হ্যাঁ কি না, বলো ইয়েস অর নো। যদি তুমি নিজেই জানো যে কিছু জন বি নয়, আবার 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 দাবি করা হচ্ছে যে অল এ আর বি, কি করে সম্ভব? তাহলে যেটুকু ইনফরমেশন আমাকে আছে আমি অতিরিক্ত করে চাপাতে পারবো না, তাহলে এটা ভুল হয়ে যাবে, বলো হ্যাঁ কি না? ওকে, সো দ্যাটস আওয়ার পয়েন্ট, ঠিক আছে, কি বললাম, এটা আমাদের একটা বোঝার বিষয় রয়েছে, যেটা আমাদের বোঝার চেষ্টা করবো। ওকে, তো এই জিনিসটা আশা করি তোমাদের মধ্যে ডেভেলপ আমি করে দিতে পেরেছি, এবার আমরা আস্তে আস্তে এগোতে পারি, রাইট? চলো, এবার যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে মূলত দু তিনটে জিনিস নিয়ে কথা বলবো, শুনে নাও একটুখানি। ছবি আঁকতে হয় কি করে সেটাকে আমরা একটু একটু করে শিখবো, ওকে? তারপরে আমরা কনক্লুশন কি করে ডিরাইভ করে সেটাকে আমরা শিখবো আস্তে আস্তে। তো ফার্স্ট অফ অল আমি এক এক করে তোমাদের মধ্যে জিজ্ঞেস করব, এক এক করে তোমরা আমাকে উত্তর দেওয়ার চেষ্টা করবে, হ্যাঁ? ওকে, সো ধরো আমি একটা জিনিস লিখছি, ভালো করে শোনো। স্টেটমেন্ট, স্টেটমেন্ট হিসেবে লিখছি অল বুকস আর রিভার্স, রিভার্স, আর তোমাকে দিলাম নো রিভার, নো রিভার ইজ বিগ। কনক্লুশন দিলাম, ভালো করে শুনবে, কনক্লুশন দিলাম এক নম্বর, নো বুক
ইজ বিগ। 2 নম্বর কনক্লুশন দিলাম, অল বুকস, তাড়াহুড়ো করবেন, হ্যাঁ প্রথম কোশ্চেন আমি শেখাবো, অল বুকস আর বিগ। সবার আগে প্রশ্ন পাওয়ার সাথে সাথে মাথায় রাখতে হয় স্টেটমেন্টকে আমাকে আঁকতে হয় তাড়াতাড়ি। কি করে আঁকবো? আচ্ছা, বুকসকে আমি বি দিয়ে রিপ্রেজেন্ট করছি প্রথম অক্ষর দিয়ে, আর কে আর দিয়ে রিপ্রেজেন্ট করছি, আর বিগকে আমি বি দিয়ে রিপ্রেজেন্ট করলে গুলিয়ে যাবে, তাই বি আই দিয়ে রিপ্রেজেন্ট করছি। বলো এই রিপ্রেজেন্টেশনটা সবাই বুঝতে পেরেছো? আচ্ছা আসি আসি, উত্তর দিও না, উত্তর দেওয়ার উত্তরটা আমাদের উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে পরীক্ষার উপযোগী নিজেকে তৈরি করা। ঠিক আছে, উত্তর তুমি সবার কাছ থেকেই নেবো। ঠিক আছে, আগে আমাকে বলো, বুককে বি দিয়ে রিপ্রেজেন্ট করছি, যখন আমি বি লিখবো মানে বুক, আর লিখলে রিভার, আর বিআই লিখলে বিগ। বলো ইয়েস অর নো, প্রত্যেকে বুঝতে পেরেছো এটা? এটা হচ্ছে আমাদেরকে যাতে পরীক্ষায় কম লিখতে হয়, পরীক্ষায় যাতে বেশি না লিখতে হয়। ঠিক আছে, কারণ বেশি লিখলেই ঝামেলা বাড়বে। ওকে, বেশ, তাহলে প্রথম স্টেটমেন্টটাকে যদি আঁকি আমি, অল বুকস, তাহলে অল এর পাশে কে বসে আছে বলো, সবাই বলো, অল এর পাশে কে বসে আছে? বলো বলো বলো, সবাই বলো, সবাই পার্টিসিপেট করো। অল এর পাশে কে বসে আছে? বুকস। তাহলে বুক আমার ছোট হবে, রিভার আমার বড় হবে, তাই তো? এটাই শিখিয়েছি। তাহলে বুককে ফার্স্টে গোল করো, আর পুরো বুকটাকে ধরে রিভারের মধ্যে পাঠিয়ে দাও। বলো এটা কার কার বুঝতে অসুবিধা হয়েছে, কার কার বুঝতে অসুবিধা হয়নি, বলো আমাকে, বলো বলো বলো। বলো কার কার বুঝতে অসুবিধা হয়েছে, কার কার বুঝতে অসুবিধা হয়নি। দেখা যাচ্ছে তোমার দিক থেকে কোনো প্রবলেম হচ্ছে নেটওয়ার্কে, তুমি রিজয়েন করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো, ওকে, আচ্ছা ক্লিয়ার সবার কাছে? একবার ক্লিয়ার আরেকবার করে দিচ্ছি, অল বুকস আর রিভার যদি বলি, তাহলে বুক সমস্ত বুকগুলোকে কার মধ্যে পাঠাতে হবে? রিভারের মধ্যে, তাহলেই তো হয়ে যাবে না অল বুকস আর রিভার। ওই জন্য বলেছি অলের পাশে যেটা বসে থাকবে সেটা ছোট সেট হবে, সেটা ছোট হবে, আর বড়টা হবে পাশেরটা মানে রিভারটা। তাহলে পুরো বুকগুলোকে রিভারের মধ্যে এঁকে দেবো। ঠিক আছে, ওকে ক্লিয়ার? এবার দেখো, বলছে নো রিভার, নো এর পাশে কি বসে আছে? রিভার। নো রিভার ইজ বিগ, তাহলে বিগের সঙ্গে রিভারের কোনো সম্পর্ক নেই, তাহলে বিগটাকে আঁকলাম, দিয়ে বুক তোমাদের কাছে রিভারের সঙ্গে কোনো সম্পর্ক নেই, রিভার যেহেতু এই পুরো সেটটাই যেহেতু রিভার, তাই রিভারের সঙ্গে আমি কেটে দিলাম সম্পর্ক। বলো ইয়েস অর নো, প্রত্যেকে বুঝতে পেরেছো? সম্পর্ক ছেদ হয়ে গেছে। ঠিক আছে, সম্পর্ক ছেদ হয়ে গেছে, পুরো সেটটার নাম রিভার, আর রিভারের সঙ্গে সম্পর্ক আমি ছেদ করে দিয়েছি। বলো হ্যাঁ কি না? প্রত্যেকে আনসার দেবে। বেশ, প্রত্যেকের কাছে আনসার চাই। বেশ বেশ বেশ, ওকে ক্লিয়ার, ওকে। হ্যাঁ এবার দেখো, এবার এই ছবিটার বেসিসে আমরা অ্যান্সার দেব, এই ছবিটার বেসিসে আমরা অ্যান্সার দেব। প্রথম সবাই চলে আসো এবার প্রথম কনক্লুশন ওয়ানে। কনক্লুশন ওয়ান কি বলছে? নো বুক ইজ বিগ। আচ্ছা আমাকে একটা কথা বলো, আমাকে একটা কথা বলো, যেহেতু এটা হচ্ছে বুক, ভালো করে বুঝবে, এটা হচ্ছে বুক আর এটা হচ্ছে বিগ, ভালো করে বোঝো, পুরো সেটটা হচ্ছে রিভার, আর এই পুরো সেটের সঙ্গে বুক মানে বিগের কোনো সম্পর্ক নেই। আই রিপিট, পুরো রিভারের সঙ্গে বুকের কোনো, সরি বিগের কোনো সম্পর্ক নেই, পুরো রিভারের সঙ্গে বিগের কোনো সম্পর্ক নেই। তাহলে এর ভিতরে যারা আছে তাদের সঙ্গে কি সম্পর্ক থাকবে? বলো হ্যাঁ কি না? তোমার পরিবারের সঙ্গে পাশের পরিবারের ঝামেলা, তাহলে তোমার ভাইয়ের সঙ্গে তোমার পাশের পরিবারেরও ঝামেলা বাই ডিফল্ট। বলো হ্যাঁ কি না? ইয়েস অর নো, ইয়েস অর নো, বলো। তোমার পরিবারের সঙ্গে পাশের পরিবারের ঝামেলা, আরে তোমার পরিবার মানে তোমার বাড়ির যারা যারা আছে সবাই, তাহলে তো তাদের সঙ্গেও তো ঝামেলা। তাহলে কি হচ্ছে বলো, এই বুকদের সঙ্গেও এর সম্পর্ক নেই কোনো, তার মানে এই উত্তরটা সঠিক হয়ে যাবে। এবার যারা যারা উত্তর দিচ্ছিলে দুটোই ফলস, তাহলে একবার একটু জিভটা কামড়ে নাও, বলো হ্যাঁ কি না? তাহলে এটা ট্রু হয়ে যাবে কি হবে না? দ্যাট ইজ ট্রু। হ্যাঁ আমি বললাম যে ধরো এক এক হাঁড়ি ভাত করেছো, এখন তুমি ভাত যখন সেদ্ধ হয় তুমি কি ভাতের প্রত্যেকটা দানাকে টেস্ট করো নাকি মানে চেক করো, নাকি একটা দানাকে চেক করো? বলো বলো, সমীর বলো আমাকে, সমীর বলবে, সমীর বলে দেখি, সমীর কতটাকে চেক করো? বলো সমীর, বলো, সমীরের থেকে উত্তর নেবো। একটা দানাকে চেক করো, তাহলে একটা সেদ্ধ হয়ে গেছে মানে বাকি সব সেদ্ধ হয়ে গেছে। তো তার মানে একটা এখানে তোমাকে বলেছে পুরো ঝুড়িটা, পুরো ঝুড়িটাই বলেছে এর সঙ্গে কোনো সম্পর্ক নেই, কার? বিগের সঙ্গে। আরে তো এই ঝুড়ির মধ্যেই তো আছে না, কে আছে বলো? বুকস আছে।
তাহলে পুরো ঝুড়িটাই যদি সম্পর্ক না থাকে, এর মধ্যে বিগের সম্পর্ক থাকবে? বলো হ্যাঁ কি না, বলো সমীর বলো। পুরো ঝুড়িটাই যদি পচা হয়, তাহলে ভেতরে সব মাল পচা, তাই না? তাহলে পুরো ঝুড়ির যদি বিগের সঙ্গে সম্পর্ক না থাকে, তাহলে বুকসেরও থাকবে না। আর বুকসের যদি সম্পর্ক না থাকে, তাই তো বলেছে কোনো বইয়ের সঙ্গে কোনো বিগের সম্পর্ক নেই, তাহলে ঠিক কথা বলেছে। ফালতু ফালতু একে মিথ্যাবাদী কেন বলছো? সত্য কথা বলেছে বেচারা। বেশ 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 বেশ, চলো সবার কাছে ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। পরে সেকেন্ড কনক্লুশনটা তুলি আমরা। সেকেন্ড কনক্লুশন আমরা বলছি যে অল বুকস আর বিগ। আচ্ছা, দাবি কি করতে পারি দেখি? এখানে নিজেই বলছে যে বুক এখানে আর বিগ এখানে, এদের মধ্যে কোনো সম্পর্ক নেই, আবার বলছে অল বুকস আর বিগ। বলে এ তো পুরো পাক্কা মিথ্যাবাদী, বলো হ্যাঁ কি না? এ পাক্কা মিথ্যাবাদী, ইয়েস অর নো? হ্যাঁ, তার মানে এখানে এখানে যে অপশনটা আমাদের উত্তর হবে, অপশন এখন আমি তোমাদেরকে শেখাইনি, অপশন যেটা উত্তর হবে সেটা হচ্ছে কি, অনলি কনক্লুশন ওয়ান ফলোজ, অনলি কনক্লুশন ওয়ান ফলোজ। বলো ইয়েস অর নো প্রত্যেকে, যদি ক্লিয়ার হয়ে গিয়ে থাকে একটা লাইক বাটন ক্লিক করো প্রত্যেকে। তাহলে এটাকে আমরা রুল নাম্বার ওয়ান নাম দিতে পারি, বা টাইপ নাম্বার ওয়ান নাম দিতে পারো, যাই বলো না কেন, নামে কি আসে যায় শেখাটাই মেন। আরেকবার দেখে নিও, ঠিক আছে, আরেকবার দেখে নিও। এটা কিছুই না এটা 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 কিছুই না, এটা উত্তর লিখেছি, ঠিক আছে। কনক্লুশন ওয়ানটা ফলো হচ্ছে তো, বা কনক্লুশন ওয়ানটা কারেক্ট হচ্ছে তো, সেটাকেই লিখেছি, সেটাকেই লিখেছি এখানে, কনক্লুশন ওয়ান ফলো। ঠিক আছে, ফলোজ মানে হচ্ছে কি, কনক্লুশন ওয়ানটাকে সঠিক বলে আমি দাবি করতে পারছি, ঠিক আছে, কি বললাম, দ্যাটস ইট। ঠিক আছে, বেশি চাপ নেওয়ার কোনো কারণ নেই, ইজি জিনিস। চলো, সো সেকেন্ডটা কেন হচ্ছে না এটা জিজ্ঞেস করছো প্রশান্ত, আচ্ছা বলে দিচ্ছি। অল বুকস আর বিগ কি করে হবে? আরে যার সঙ্গে কোনো সম্পর্কই নেই তার সঙ্গে কনক্লুশন কি করে দেবো, তাই না? ওকে, বুকের সঙ্গে বইয়ের দেখতে পাচ্ছি ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই, কেটে দিয়েছি রিলেশন। এখন তোমার বাড়ির সঙ্গে পাশের বাড়ির কোনো সম্পর্ক নেই, আর তুমি তাদের মধ্যে রিলেশন বার করতে পারবে? কখনোই বার করতে পারবে না। যার সম্পর্ক আছে তাদের মধ্যে রিলেশন হয়, তাই না? বুঝলে প্রশান্ত? চলো, ওকে, এবার চলে আসি আমরা আহ যেটাতে বলবো, পরের পরের আমি টাইপ বলি বা যাই বলি না কেন, আমি উদাহরণস্বরূপ বলি, টাইপে কোন নামে কিছু আসে যায় না। সো দেখে নিই, তাহলে তোমাদের আরো বেশি তোমাদের উপযোগী একটা জায়গা চলে আসবে। একটা স্টেটমেন্ট লিখি, স্টেটমেন্ট। চলো, সাম মেন আর ওয়াইজ, সাম মেন আর ওয়াইজ। ওকে, আর একটা লিখছি আমি, অল ওয়াইজ আর ডক্টরস, অল ওয়াইজ আর ডক্টরস। আমি কনক্লুশন দিচ্ছি, ভালো করে শুনবে, আমি কনক্লুশন দিচ্ছি, কনক্লুশন ওয়ান, সাম মেন আর ডক্টর, সাম মেন আর ডক্টর। আর 2 নম্বর কনক্লুশন দিচ্ছি আমরা, অল ডক্টরস আর ওয়াইজ, অল ডক্টরস আর ওয়াইজ। প্লিজ সলভ দিস কোশ্চেন। চলো, আগে আমরা এটাকে আঁকবো, এটাকে আঁকবো, তারপরে সেই আঁকার ভিত্তিতে আমরা অ্যান্সার দেবো, ঝপাঝপ আঁকার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, মেনকে আমরা এম দিয়ে প্রকাশ করতে পারি, পরীক্ষাও এটাই করব, ডব্লিউ দিয়ে প্রকাশ করব, আর ডক্টরকে ডি দিয়ে প্রকাশ করবো, ব্যাস খেলা খাতাম। আঁকো, তাড়াহুড়োয় ভুল হয়ে যায় না, হ্যাঁ, তীরে এসে তরি ডোবানো আমাদের কিন্তু উদ্দেশ্য নয়। প্রত্যেকে অ্যান্সার দেবে। আচ্ছা, বাহ 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 বাহ, খুবই ভালো। দারুণ দারুণ। আচ্ছা, সেকেন্ড ফলস, দুর্দান্ত, বেশ বেশ বেশ। আসল মজা তো তখন পাওয়া যায়, ঠিক আছে, যখন শিখিয়ে মানে অ্যান্সার পাওয়া যায়, রাইট? আমি যদি সব করিয়ে দিই তাহলে সেটা কি মজা আছে বলো? তোমরা যদি উত্তর দাও তবে তো মজা। ওকে, আর সেটা যদি একটা ভালো টপিক হয়, ঠিক আছে।
চলো, বেশ 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 বেশ, চলো, দারুণ। সবাই এবার ফোকাস করো। আমি দেখাই কিভাবে আঁকছি। প্রথম স্টেটমেন্টটাকে আঁকবো, হ্যাঁ, প্রথম স্টেটমেন্টটাকে। সাম মেন আর ওয়াইজ। তাহলে মেনকে আমাকে ওয়াইজ এর সঙ্গে কমন জায়গায় রাখতে হবে। বলো ইয়েস অর নো। বলো, এটা নিয়ে কারোর আর অসুবিধা নেই? বলো, এটা নিয়ে কোনো অসুবিধা নেই? বলো ইয়েস অর নো। বেশ বেশ বেশ। আচ্ছা, সেকেন্ড ছবিটায় আমি আঁকবো অল ওয়াইজ আর ডক্টরস। সমস্ত ওয়াইজ গুলোকে আমাকে ডক্টর বানাতে হবে। আচ্ছা বলো তো, অলের পাশে কে বসে আছে? প্রত্যেকে লেখো, অলের পাশে কে বসে আছে? অলের পাশে কে বসে আছে বলো? তাই, অলের পাশে কে বসে আছে? ওয়াইজ, একদমই ডব্লিউ, তাই না? তাহলে ডব্লিউ ছোট হবে আর ডক্টর বড় হবে। একটু আগেই শিখিয়েছি। বলো হ্যাঁ কি না? তাহলে পুরো ডব্লিউ কে আমি কার মধ্যে পাঠিয়ে দেবো? ডক্টরের মধ্যে। বলো ইয়েস অর নো। পুরো ডক্টরকে, সরি, পুরো ডব্লিউ কে আমি ডি এর মধ্যে পাঠিয়ে দেবো। ইয়েস অর নো। যারা প্রথম থেকে ছিল তারা তো একদম কাঁপিয়ে দেবে। যারা মাঝখানে জয়েন করেছে তাদের অসুবিধা হতে পারে, বাট তাদের জন্য আমি নেই। সবাই সিরিয়াস স্টুডেন্ট হওয়া উচিত। ঠিক আছে, চলো, প্রত্যেকে সঠিক। তাহলে এই যে ছবি হলো, এই ছবির ভিত্তিতে আমরা অ্যান্সার দেব। প্রথম প্রথম স্টেটমেন্ট, প্রথম কনক্লুশন কি বলছে? সাম মেন্স আর ডক্টর। আচ্ছা, ছবি আমাদের কি বলছে? কিছু মেন কি ডক্টর হতে পারবে স্যার? দেখো, এইখানে যে মেনগুলো বসে আছে, মানে যে মেনগুলো এর মাঝখানে বসে আছে, আমি কালি চেঞ্জ করে দেখাই সুবিধা হবে। এইখানে যে মেনগুলো বসে আছে, তোমরা প্রত্যেকে বলো, এর ভেতরে যে মেনগুলো বসে আছে, এর মধ্যে তো অনেক মেন বসে আছে। তো এর মধ্যে যে মেনগুলো বসে আছে, সেগুলো কি ডক্টরের মধ্যেও বসে আছে? বলো, পুরো ডক্টর তো এই পুরো পার্টটা। বলো হ্যাঁ কি না? ডক্টর তো এই পুরো পার্টটা। তাহলে এই ভেতরে যে মেনগুলো বসে আছে, যেগুলোকে সবুজ চিহ্ন করেছি, কারণ মেন তো এই পুরো সেটটা, এই পুরো সেটটা হচ্ছে মেন। তাহলে মেনের মধ্যে যে অংশটা বসে আছে সেটা ডক্টরের মধ্যেও তো বসে আছে। বলো ইয়েস অর নো, একটা লাইক বাটন করে জানাও। সবাই দেখতে পাচ্ছ তো? দেখো, আমি সব থেকে সিম্পলেস্ট ওয়ে বলেছি, রাখা অনেকভাবে যেতে পারে, কিন্তু আমি কনফিউশনের মধ্যে যাব না, একদম অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কারণ আমাদের পরীক্ষার অ্যাপ্রোচ হওয়া উচিত কংক্রিট। ওকে, ঠিক আছে, চলো। ওকে, সো ওকে, চলো। তো সেক্ষেত্রে আমরা কি করব? সাম মেন্স আর ডক্টর, এটা আমাদের ছবি আমাকে জাস্টিফাই করছে। তাহলে বলো, এটা ট্রু হবে কি হবে না? প্রত্যেকে বলবে ট্রু হবে কি হবে না। বেশ 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 বেশ, দারুণ। এবার আমাকে বলো সেকেন্ড। সেকেন্ড আমরা অনেকে দিয়ে দ্বিতীয়টাকে ভুল বলছো, তো চলো দেখা যাক। অনেকে ঠিক বলছো, দেখা যাক। অল ডক্টরস আর ওয়াইজ। আচ্ছা বলো, এই এত বড় সেটটাকে আমি নিজেই আঁকতে পারিনি ওয়াইজ এর মধ্যে। ওয়াইজ ছোট, আমি নিজেই দেখতে পাচ্ছি। তাহলে তুমি কি করে এই এই জিনিসগুলোকে এই ওয়াইজ এর মধ্যে ঢোকাবে? ভালো করে বলো। একটা বড় ঘরের মধ্যে একটা রুম আছে, তুমি রুমের মধ্যে পুরো ঘরটাকে ঢুকিয়ে দেবে? বলো হ্যাঁ কি না? কারা কারা এই বুদ্ধি রাখো? বলো, পারবে না। তো যেখানে ছবি তোমাকে পারমিট করছে না, যেখানে ছবি তোমাকে বলছে তুমি করো না ভাই, তুমি জোর করে কেন করছো? তাহলে ফলস হবে। বলো হ্যাঁ কি না? তাহলে ফলস তো আমাদের উত্তর হয় না, আমাদের উত্তর লিখি শুধুমাত্র কোনটা ট্রু। তাহলে বলবো কনক্লুশন ওয়ান ফলোজ। বলো হ্যাঁ কি না? বলো, বেশ বেশ বেশ, দারুণ দারুণ। দারুণ। সো আমরা আরেকটা জিনিস আমরা আলোচনা করি, তাহলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আমি সেম টাইপের কোয়েশ্চেন কিন্তু নিই না কখনোই। এটা আমার প্রথম দিন থেকে অভ্যেস, যাতে তোমরা বেশি বেশি শিখতে পারো। স্টেটমেন্ট আমি দিচ্ছি, ধরো অল বুকস আর স্কুলস, এর সঙ্গে দিলাম অল স্কুলস আর পেপারস। কনক্লুশন দিচ্ছি, 1 নম্বর, অল বুকস আর পেপারস। 2 নম্বর,
সাম স্কুলস আর নট বুকস। চলো সলভ করো, চলো সলভ করো। সৃজিতা কি বলছো স্যার? ডব্লিউ পার্টটা ডি এর একটা পার্ট হয়। কি বলছো? ডব্লিউ পার্টটা ডি এর একটা পার্ট হয়, তাতে কি অসুবিধা হয়েছে? ডব্লিউ পার্টটা ডি এর একটা পার্ট হয়, ডব্লিউ ইজ ডি। এখানে তো তা তো বলেনি, এখানে ডক্টরের সঙ্গে ওয়াইজ এর রিলেশন বলছি, একটা পার্ট তো বলিনি। অল কেন বলছে? মিথ্যাবাদী না? তোমাদের একটু আগেই বলেছিলাম, তুমি যদি বলো আমি 2 কেজি ভাত খেতে পারি, তোমাকে যদি কেউ বলে তুমি 4 কেজি ভাত খেতে পারো, তোমাকে মিথ্যাবাদী বলবে না? সৃজিতা বলো আমাকে, তুমি তুমি বলো। যতটা আমি জানি তার থেকে আমার কম বললে ক্ষতি নেই, বেশি বললে ক্ষতি কি, হ্যাঁ কি না? যতটা আমি জানি তার থেকে কম বললে ক্ষতি নেই, বলো। বেশি বললে ক্ষতি, হ্যাঁ কি না? বেশি বললেই মিথ্যাবাদী। তো এইটা যদি মাথায় রাখো হয়ে যাবে। সাম ওয়াইজ তো অবশ্যই পার্ট হবে, অল কি হবে? অল বলেছে মানে মিথ্যাবাদী। চলো বেশ, তোমার কনফিউশন আশা করি দূর হয়েছে। গট ইট, ওকে বেশ। চলো এবার বলো স্টেটমেন্টটা বলি। অনেকে উত্তর দিচ্ছ, বেশ ভালো লাগছে দেখে। এই দুটোকে আঁকতে হবে আগে আমাদের। চলো এই দুটোকে আঁকতে হবে আমাদের। চলো বোথ রাইট, ওকে। চলো দেখা যাক, দেখি কার কার আহ, জিভ কামড়াতে হয়। আমরা দেখে নিই একবার, এক ঝলক। রাইট। সো সবসময় মনে রাখবে অপশানে, অনেকের মনে হয় না, আমি অনেকে আমাকে বলবে, হ্যাঁ তোমাদের তোমাদের মনের ভিতরটাকে আমি যাওয়ার চেষ্টা করি। তোমরা অপশনের মধ্যে বোধ দেখলে তোমাদের কারোর মনে হয় যে এটাই অ্যান্সার হবে? হ্যাঁ, কার কার মনে হয় অপশনে বোথ দেখলেই মনে হয় এটা অ্যান্সার হবে? আর হয়? খবরদার, রিজনিং এ বোথ দেখা মানে কি বলতো? ঠিক আছে, রিজনিং এ বোথ দেখা মানে সাংঘাতিক, মানে সাবধান হয়ে যাও, ঠিক আছে? রিজনিং এ বোথ সবসময় অ্যান্সার হয় নাকি? 90% ক্ষেত্রেই না হওয়ার সম্ভাবনাই আছে, ঠিক আছে? মানে এরকম নয় যে তুমি চেক করছো না, চেক করতে হবে, ঠিক আছে? নিশির ডাক পানা, বুঝলে কি বললাম? তো খবরদার, রিজনিং এর ক্ষেত্রে খবরদার, ওই বোধ দেখে টিক মারা আর ওই বুদ্ধি অ্যাপ্লাই করুন, একদম সর্বনাশ হয়ে যাবে, ঠিক আছে? কি বললাম? ওকে। চলো, সো এখানে অল বুকস, বুকসটাকে বি দিলাম, স্কুলটাকে এস দিলাম, পেপারটাকে পি দিলাম। চলো আঁকা যাক। প্রথম স্টেটমেন্টটাকে যদি আঁকি, বলো অলের পাশে কে বসে আছে, বলো প্রত্যেকে বলো অলের পাশে কে বসে আছে? অলের পাশে কে বসে আছে? বুক বি, তাই তো? সো বি ছোট হবে, আর পুরো বিটাকে নিয়ে স্কুলের মধ্যে বসাবো, বলো হ্যাঁ কি না? হ্যাঁ, বলো হ্যাঁ কি না? এবার বলছে অল স্কুল, বলো স্কুলের পাশে কে বসে আছে? অলের পাশে কে বসে আছে? স্কুল। তাহলে সমস্ত স্কুলগুলোকে পেপারের মধ্যে পাঠাবো, তাহলে সমস্ত স্কুলগুলোকে ধরো আর পেপারের মধ্যে চালনা করে দাও, বলো হ্যাঁ কি না? বলো ইয়েস অর নো। তো আঁকা হয়ে গেছে, কমপ্লিট, ডান। সো আমরা এবার আঁকতেই পারি। এবার আমরা দেখে নিই আমাদের উদ্দেশ্য কি, তাই না? এবার দেখি আমাদের কনক্লুশন, প্রথম কনক্লুশন, অল বুকস আর পেপার, ছবি কি তাই বলছে? বলে স্যার পুরো বস্তাটা যদি পেপার হয়, তাহলে এই ছোট বস্তাটা তো এর মধ্যেই আছে, বলো হ্যাঁ কি না, ইয়েস অর নো। একটা বড় হাঁড়ির মধ্যে ভাত রান্না করেছো, তো যেখান থেকেই তোলো ভাতই উঠবে, রুটি উঠবে না, বলো হ্যাঁ কি না? চলো একদম সেকেন্ডটা দেখি, সাম স্কুলস আর নট বুকস, সাম স্কুলস আর নট বুকস। এবার এই প্রশ্নের উত্তর আমাকে তোমাকে দিতে হবে, সাম স্কুলস আর নোটবুক কি হবে কি হবে না? এই প্রশ্ন এখানে গিয়ে অনেকে ভয় পেয়ে গেছে, অনেকের ভুল হয়ে গেছে। তাহলে এখানে আমাদের একটা সব থেকে বড় শেখার জিনিস রয়েছে, দ্যাট ইজ আওয়ার নোট ওর দি পয়েন্ট, তাই না? এটা হচ্ছে আমাদের একটা নোট ওর দি পয়েন্ট, যেখানে যেখানে আমরা ছবি দেখে একটুখানি থেমে আনসার দেব। সবাই রেডি বলো শেখার জন্য? সবাই রেডি? নোট ওর দি পয়েন্ট কোনটাকে শেখার জন্য সবাই রেডি? বলো।
হ্যাঁ, চলো বেশ। শোনো, যেখানে তোমার বন্ধু একটা অনেক আগে একটা লিখছিল স্যার এরকম ছবি হবে না, যখনই মনে হবে, ভালো করে শুনবে, যখনই মনে হবে যে আমার যে কনক্লুশনটা পোক্তা হচ্ছে কিনা এই রকম ক্ষেত্রে, তখন আমাদেরকে একটু জাস্টিফাই করতে হবে। স্যার ভালো করে শুনবে, তোমাদের একটা কথা বলি, খুব ইম্পর্টেন্ট কথা, যেটা অনেকে গুরুত্ব দেয় না। আমি তোমাকে একটা কথা বললাম যে তুমি, তোমার সম্পর্কে আমার কাছে ইনফরমেশন নেই প্রপার, তুমি কেমন পড়াশোনা করেছো বা তোমার কি ট্র্যাক রেকর্ড, কিচ্ছু নেই। আমি তোমাকে বললাম তুমি পরীক্ষায় পাশ করে যাবে, বলো আমি সত্য কথা বলছি না মিথ্যা কথা বলছি? বলো সত্য কথা বলছি না মিথ্যা কথা বলছি, ফলস? ঠিক আছে, ধরো তুমি পড়াশোনা করেছো আমি জানি, তারপরে আমি বলছি তুমি পাশ করে যাবে, তুমি সত্য কথা বলছি না মিথ্যা কথা বলছি? ধরো তুমি পাশ করে, তুমি পড়াশোনা করেছো আমি জানি, তাহলে বলো আমি, তুমি, আমি যখন বললাম তুমি তুমি পাশ করে যাবে, তুমি পড়াশোনা করেছো আমি জানি, তাহলে আমি বলো তুমি সত্য কথা বলছি না মিথ্যা কথা বলছি? আরে এটাও মিথ্যা কথা বলছি। আমি কি ভগবান নাকি তুমি পরীক্ষা হলে না লিখে চলে আসবে আর তুমি পাশ করে যাবে? বলো হ্যাঁ কি না। এখন তোমার মনে হচ্ছে তুমি পরীক্ষা হলে কিছুই লিখতে পারোনি, পরীক্ষা যাওয়ার সময় তোমার কিছুটা ভুলভাল কিছু হয়ে গেছে, তা তার তার জন্য আমার 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 কথা সত্যি হয়ে যাবে নাকি? তাহলে তো আমি তো বিশাল বড় আহ, মিথ্যা না। তাহলে আমার কি বলা উচিত ছিল যেটা বললে সত্য হতো? আমার বলা উচিত ছিল তোমার পাশ করার সম্ভাবনা আছে, বলো হ্যাঁ কি না। তাহলে আমার বলা কি উচিত ছিল? তোমার, হ্যাঁ, মেবি বা পসিবিলিটি বলা উচিত ছিল। যদি আমি পসিবিলিটি বলতাম, তাহলে আমার কথাকে কেউ মিথ্যা বলে দাবি করতে পারতো না, কারণ আমি একটা লজিক্যাল গ্রাউন্ডের উপর বেস করে কথা বলছি। আমি দেখেছি তোমার ট্র্যাক রেকর্ড, আমি দেখেছি তোমার এফোর্ট, আমি বলতে পারি তোমার পাশ করার সম্ভাবনা আছে, এটা আমি কনক্লুশনে দিতে পারি। দ্যাট ইজ দ্য কেস অফ পসিবিলিটি। তাহলে আমাকে একটা কথা বলো, যদি কোনোদিন পসিবিলিটির কেস হয়, তুমি জোর করে তাকে তুমি কনফার্মেশন করতে পারবে, হ্যাঁ কি না? যদি কোনো কেস নিজেই পসিবিলিটির হয়, তুমি তাকে জোর করে কনফার্মেশন করতে পারবে? যদি কেউ করে তাকে তুমি সত্যবাদী কি মিথ্যাবাদী বলবে? যদি কেউ করে থাকে তাহলে তুমি তাকে সত্যবাদী না মিথ্যাবাদী বলবে? মিথ্যাবাদী বলবে। আচ্ছা, যদি কখনো কোনো কংক্রিট জিনিস একদম যেটা হবেই নিশ্চিত, সেটাকে কেউ পসিবিলিটি বলে, তাকে তুমি সত্যবাদী না মিথ্যাবাদী বলবে? যেটা একদম নিশ্চিত, যেটা ঘটবেই, একদম কংক্রিট এবং তথ্যযুক্ত, এবং সেটার কোনো তোমার সেটা সেটার জন্য পর্যাপ্ত প্রমাণ আছে, সেটাকে যদি কেউ পসিবিলিটি বলে, তুমি তাকে মিথ্যাবাদী বলবে না সত্যবাদী বলবে? আরে যে জিনিস প্রতিষ্ঠিত, যে জিনিসের তথ্য আছে, সে জিনিসটাকে তুমি পসিবিলিটি বলো কি আধা সত্য কথা, মিথ্যা কথা না? পসিবিলিটি বলা মানে হচ্ছে আধা সত্য কথা, তাই না? যে কোনো কংক্রিট জিনিসকে তুমি আধা সত্য কথা বলছো মানে তুমি মিথ্যা কথা বলছো। বলো হ্যাঁ কি না, ইয়েস অর নো, এটা যদি ক্লিয়ার হয়ে গিয়ে থাকে একটা লাইক বাটন ক্লিক করো। তার মানে পসিবিলিটি হলে কখনোই কংক্রিট বলা যাবে না, কংক্রিট হলে কখনোই পসিবিলিটি বলা যাবে না। দ্যাটস আওয়ার পয়েন্ট। বলো ইয়েস অর নো। হ্যাঁ, তো এই পয়েন্টটা যদি কেউ বুঝে গিয়ে থাকো, তাহলে তো খেলা তো অর্ধেকের কেন 90% হয়ে গেছে। ঠিক আছে, চলো। সো আরেকবার বলবো, সোজা জিনিস, একটা কোনো জিনিস ঘটতেও পারে, ঘটতে পারো। তুমি একটা কয়েন টস করেছো, যখন কয়েনটা বাতাসে উঠছে, তুমি বলতে পারবে হেড পড়বে কি টেল পড়বে? বলো অসীম, বলতে পারবে? বলতে পারবে হেড পড়বে না টেল পড়বে? বলতে পারবে না। এখন তোমার বন্ধু পাশ থেকে বলছে এ ভাই তো শিওর হেড পড়বে, বলো মিথ্যাবাদী না সত্যবাদী? বলো মিথ্যাবাদী না সত্যবাদী? নো নয়, মিথ্যাবাদী। আরে বলো মিথ্যাবাদী, বন্ধুতা কি হয়েছে, তাই না? মিথ্যাবাদী। ঠিক আছে, ওকে, বেশ, ঠিক আছে। এখন তোমাকে বললাম সূর্য পূর্ব দিকে ওঠে, আর তোমার বন্ধু বলছে ভাই সূর্য মনে হয় পূর্ব দিকে ওঠে, তুমি বলবে সত্যবাদী না মিথ্যাবাদী? আরে মিথ্যাবাদী, তাই না? তো এইটাই বলতে চাইছি, আধা সত্য কথা কখনোই মানে কি বলবো,
সত্য হবে না, মিথ্যা হয়ে যাবে। মানে পসিবিলিটি হলে আমি কংক্রিট বলতে পারবো না, কংক্রিট হলে আমি পসিবিলিটি বলতে পারবো। দ্যাটস রাইট। ওকে, ক্লিয়ার? বলো, চলো বেশ, ঠিক আছে। এবার একটা কথা শোনো, এবার যেই এই কথাটা বললো সাম স্কুলস আর নট বুক, তখন তোমাকে বলতে চেয়েছে যে একদম 100% সিওরিটি দিয়ে এটা বলতে চাইছে। এখানে কোনো পসিবিলিটি শব্দ আছে বলো আমাকে, এখানে কোনো পসিবিলিটি শব্দ আছে? বলো হ্যাঁ কি না, এখানে কোনো পসিবিলিটি শব্দ আছে? তাহলে এ কি বলছে, এ কংক্রিট কথা বলছে, বলো হ্যাঁ কি না। মানে দাবি করছে, বুকে ছাতি ফুলিয়ে বলছে যে সমস্ত স্কুল বুক হবে না, মানে কিছু স্কুল বুক হবে না, বলো ছাতি ফুলিয়ে বলছে কি বলছে না? তাহলে এ যদি ছাতি ফুলিয়ে বলে যে হ্যাঁ এইটা ঘটবে, তাহলে ছবিতেও তো ছাতি ফুলিয়ে বলা যাবে, তাই না? কিন্তু ছবি দেখো ভালো করে, এই যে ছবিটা এঁকেছি এটাকে আমি এভাবেও আঁকতে পারতাম, যদি এটাই আমার কাছে বুক হতো, আর এই সেটটাকেই আমি নাম দিতাম কি বলো, এই সেটটাকে আমি স্কুল বলতাম, আর দুটোকেই আমি যদি পেপারের মধ্যে পুরে দিতাম, তাতে কোনো অসুবিধা হতো? দুটো সেটই সেম, মানে একই বস্তার মধ্যে তুমি কাকে পুরে দিয়েছো, বুককেও পুরে দিয়েছো আর স্কুলকেও পুরে দিয়েছো, তাতে কি অসুবিধা হতো? দেখো ভালো করে, কেউ চেল্লামিল্লি করবে না, একবার দেখো প্রথম স্টেটমেন্টটা পড়ি একবার। অল বুকস আর স্কুল, বলো এই ছবিটা আঁকলে অল বুকস আর স্কুল হয়েছে? এই ছবিটা কি বিট্রে করছে বলো, এই ছবিটা কি বিট্রে করছে অল বুকস আর স্কুল হয়েছে? বলো, যেটা হচ্ছে বুকের বস্তা সেটাই হচ্ছে স্কুলের বস্তা, সেম বস্তা, তাহলে বলো অল বুকস আর স্কুল বলতে পারবো? বলো, প্রত্যেকে বলো। যদি বস্তাটাকে সেম করে দিতাম তাহলে কোনো প্রবলেম হতো না, এবং অল বুকস আর স্কুল হয়ে গেল। এবং সেকেন্ড বস্তাটা যদি দেখো, সেকেন্ড লাইনটা দেখো, অল স্কুল আর পেপারস, এবং সমস্ত স্কুলগুলো তো পেপারের মধ্যেই রেখেছি, কোনো প্রবলেম নেই স্যার, না প্রবলেম হতো না। কি বলে শ্রাবণী, ভালো করে দেখো, যেই বললাম অল স্কুলস আর পেপারস, ভালো করে শোনো, অল স্কুলস আর পেপারস এবং অল বুকস আর স্কুল, তাহলে যখনই আমি বুকস আর স্কুলকে একই জায়গার মধ্যে পড়ে দিলাম, তাহলে বুকও যা স্কুলও তাই, তাহলে কোনো অসুবিধা হবে? তার মানে, তার মানে এটা একটা পসিবিলিটির মধ্যে পড়ছে, হ্যাঁ কি না? এটা একটা পসিবিলিটির মধ্যে পড়ছে, বলো হ্যাঁ কি না? ইট ইজ আ পসিবিলিটি অর নট, বলো, এটা একটা পসিবিলিটি অর নট? আরে যে জিনিস পসিবিলিটি সেটাকে তুমি কংক্রিট বলে দাবি কি করে করতে পারো? যে জিনিস পসিবিলিটি সেটাকে তুমি কংক্রিট বা বুকের ছাতি উড়িয়ে কি করে বলতে পারো? বলো, বলো, যেখানে সবাই ঢুকতে পারে একই বস্তার মধ্যে, সেখানে তুমি বলছো না কিছু জন ঢুকতে পারবে না, বলো হ্যাঁ কি না, কি করে বলছো, তুমি কি করে দাবি করছো? বলো হ্যাঁ কি না। ঠিক আছে, এগুলো শর্টকাট আছে, আমি সবগুলো আজকে একটা সেশনে তো সম্ভব না, সেগুলো আস্তে আস্তে আমরা এগোবো। আগে বুঝতে হবে জিনিসটা, আগে টার্গেটিং পয়েন্টটা ধরতে হবে, যদি ধরে ফেলো তাহলে সেকেন্ড অ্যান্সার হবে। বলো ক্লিয়ার হ্যাঁ কি না, একবার আমাকে লাইক বাটন ক্লিক করে জানো সবাই। তাহলে এটা হচ্ছে পসিবিলিটির কোয়েশ্চেন, তুমি গলার জোর দিয়ে বলতে পারো না, তোমার অকাত নেই বলার, তাই না? তাই জন্য এই স্টেটমেন্টটা ফলস। বলো কনসেপচুয়াল লার্নিং তোমাদের মধ্যে 2 নম্বরটা ফলস। তাহলে কনসেপচুয়াল লার্নিং এ তোমরা এটা বুঝে গেছো যে কেন এটা ফলস হচ্ছে, বুঝেছো? চলো, আরেকবার বলে দিচ্ছি, চলো ওর কি বলো, অর্পিতা, অর্পিতার জন্য আরেকবার। যদি পসিবিলিটির কেস হয় তাহলে আমি সেটাকে বলতে পারি না গলার জোর দিয়ে যে এটা হবেই, তাই না? আমি নিজেই দেখছি এটা পসিবিলিটির কেস, কারণ কি বস্তাটাকে আমি একই করে দিতে পারি, মানে একই বস্তার মধ্যে যদি আমি মানে বুককে এবং স্কুলকে রেখে দিই, তাতেও আমার কিন্তু প্রশ্ন বিট্রে করছে না। প্রশ্ন বলছে অল বুকস আর স্কুল, সেটাও স্যাটিসফাই হচ্ছে, দেখো বইয়ের বুকের বস্তা আর স্কুলের বস্তা সেম, তাহলে অল বুকস আর স্কুল হয়ে যাচ্ছে, এবং অল স্কুল আর পেপার সেটাও কিন্তু স্যাটিসফাই হয়ে যাচ্ছে। তার মানে এটা ছবি হতে পারে, তার মানে এটা একটা পসিবিলিটি। আর এটা যখন পসিবিলিটি, তখন তাহলে প্রত্যেকটা কেস এখানে পসিবল, তাহলে এই কেসটা যেমন পসিবল এই কেসটাও পসিবল। তার মানে অল যদি এর মধ্যে ঢুকে যায় তাহলে সাম কখনোই সত্য হতে পারে না, কিন্তু সাম নট বলেছে যেহেতু, তাই না? পসিবিলিটির কেসকে আমি জোর করে কখনো চাপিয়ে দিতে পারি না, দ্যাটস ইট। ওকে, একবার আমি বলে দিয়েছি, শুনে নাও। ওকে, চলো।
হ্যাঁ, নট না থাকলে তো হয়ে যেত। আমি নটটা ইচ্ছাকৃত রেখেছি যাতে তোমাদেরকে কনফিউশনটা ক্রিয়েট হয় আর তোমরা বুঝতে পারো। আমার উদ্দেশ্য হচ্ছে তোমাদের সেই ব্রেনের ওই জায়গা পর্যন্ত পৌঁছানো যেখানে তোমাদের কনফিউশনটা রয়েছে। বুঝলে কি বললাম? নট না থাকলে তো ইজিলি হয়ে যেত। আছে ক্লিয়ার? চলো, মানে হ্যাঁ বলা যতটা সোজা, না বলা ততটা কঠিন। ক্লিয়ার, হ্যাঁ কি না? ওকে, চলো বেশ, আমরা এগিয়ে যেতে পারি। ওকে, চলো। সো আমি যেটুকু করালাম তার উপর বেস করে একটা দুটো প্রশ্ন সলভ করা যাক, তারপরে আমরা আসবো। চলো একটা কোয়েশ্চেন সলভ করি আমরা। এই কোয়েশ্চেনটা আমাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, যদিও আরো অনেকগুলো টাইপ আছে, আমি সবগুলো কভার করতে পারলাম না, একটা সেশনে সম্ভব নয়, অনেক বড় চ্যাপ্টার। তোমরা তার উপর বেস করে যতটুকু করালাম তোমরা 70 থেকে 80% প্রশ্ন সলভ করে দিতে পারবে। চলো আগে বলো এই কোয়েশ্চেনটা কি করে সলভ করবে। বলো এই কোয়েশ্চেনটা কি করে সলভ করবে, প্রত্যেকে দেখবে আর অ্যান্সার করার চেষ্টা করবে। প্রত্যেকে অ্যান্সার দেবে, তাড়াহুড়ো কেউ করবে না, প্রত্যেকে অ্যান্সার দেবে। এবং এর অ্যান্সার গুলো কেমন হবে, এই যে আমি দিয়ে দিয়েছি, আচ্ছা অ্যান্সারটা, আচ্ছা আচ্ছা অ্যান্সার এখানে দিই, আচ্ছা ঠিক আছে চলো দেওয়া আছে, অসুবিধা নেই। চলো, এখানে 4টে অপশন দেওয়া আছে, এই অনুযায়ী অ্যান্সার করবে। চলো প্রত্যেকে অ্যান্সার করো, দেখা যাক। আমরা একদম সেশনের শেষ দিকে চলে এসেছি। ওকে, চলো। তারপর আমাদের প্রিভিয়াস ইয়ারের একটা কোয়েশ্চেন দেখে নেবো। ভালো করে অ্যান্সার করো, ভালো করে। মেন কি এম দিয়ে ডিনোট করো, গ্রেড কে জি দিয়ে ডিনোট করো, মেন কে এম এম তো আছেই যাই হোক, আর ওয়াইজ কে ডিনোট করো। এটা কনক্লুশন, রাইট? এটা কনক্লুশন। চলো চলো দেখা যাক কার সঠিক হয়। ছবি কি বলছে, চলো অনেকে অ্যান্সার দিয়েছো, আমি দেখে নেই। কিছু মেনকে গ্রেড বানাবো, বলো হ্যাঁ কি না। এটা মেন, এটা হচ্ছে গ্রেড। সাম মেন আর ওয়াইজ, কিছু মেনকে ওয়াইজ বানাবো, বলো হ্যাঁ কি না। বলো ইয়েস অর নো, বলো হ্যাঁ কি না। কারা কারা আমার সঙ্গে সহমত একবার বলবে, কারা কারা আমার সঙ্গে সহমত একবার আমাকে জানাবে। চলো এবার আমি দেখি কি বলেছে, মেন আর আইদার গ্রেট অর ওয়াইজ। বলে স্যার হট করে এত টাফ কোয়েশ্চেন দিয়ে দিলেন কেন, এতটা প্রশ্ন পরীক্ষায় পড়বে না। কিন্তু তোমাদেরকে যতটা আমি একটা লেভেল পর্যন্ত তুলে দিয়েছি, তো তো সেই জন্য আমি জিজ্ঞেস করছি, তোমরা আমাকে বলো যে এখানে মেন্স আর আইদার গ্রেট অর ওয়াইজ, এই যে কথাটা বললাম, এই কথাটাকে ছোট করে বললে বোঝায় যে কিছু ওয়াইজ হতে পারবে আর কিছু ওয়াইজ হবে না, তাই না? কিন্তু আমাকে একটা কথা বলো, এটা কি গলার জোর দিয়ে বলছে কি বলছে না? এটাকে আমাকে বলবে, এটা কি গলার জোর দিয়ে বলছে কি বলছে না? হ্যাঁ একদমই। মানে আমি ছবিতেই বুঝতে পারছি যে এক্স্যাক্টলি, ভালো করে শুনবে, ছবিতেই বুঝতে পারছি যে এখনো পর্যন্ত আমার কাছে জিনিসটা কংক্রিট নয়, সরি বা আমার কাছে জিনিসটা পসিবিলিটির মধ্যে, সেখানে আমি কংক্রিট কি করে বলবো, বলে স্যার কি করে। দেখো ওই জন্য আমি কোশ্চেনটা দিয়েছি যাতে তোমরা ঘাবড়ে যাও আর জিনিসটাকে বোঝার চেষ্টা করতে পারো। দেখো জিনিসটা হচ্ছে কি, সাম মেন আর গ্রেট যখনই বলেছি না, সো এক্ষেত্রে বোঝো আমরা এইভাবেও তো আঁকতে পারতাম, বলো হ্যাঁ কি না। বলে স্যার এটা তো অল মেন আর গ্রেট, আপনি সাম কেন বলছেন? আচ্ছা যদি সবাই যদি গ্রেট হয়, কিছুজন কি তোমার হবে না বলো, কিছুজন কি তোমার গ্রেট হবে না? বলো হ্যাঁ কি না, একবার লাইক বাটন ক্লিক করে জানো। যদি সবাই যদি গ্রেট হয়ে মানে সবাই যদি ওয়াইজ হয়ে যায় বা সবাই যদি গ্রেট হয়ে যায়, তাহলে কিছুজন কি গ্রেট হবে না? বলো হ্যাঁ কি না, বলো হ্যাঁ কি না। বলো বলো বলো, প্রত্যেকে বলো। হবে। তাহলে এই ছবিটা তো পসিবিলিটি, এই ছবিটা তো স্যার পসিবল। এখানে বলছে স্যার আইদার অর কেস হবেই হবে, তাই না? কিছুজন ওয়াইজ হবে, কিছুজন ওয়াইজ হবে না।
তাই না? আইদার গ্রেট অর ওয়াইজ। তো এরকম কেস সবসময় হবে এরকম তো কোনো কথা নয়। তার মানে এটা হচ্ছে দাবি করছে যখন, এটা হয়ে যাবে ফলস। এবং পরেরটা বলছে সাম মেন আর নাইদার গ্রেট নর ওয়াইজ। আরে এটাও তো আমি বলতে পারবো না, তাই না, যে কিছু জনকে গ্রেট এবং ওয়াইজ কোনোটাই হবে না, তাহলে এটাও ফলস। তাহলে বোথ আর ফলস। তো এটাকে তোমাকে আমি একদমই একদমই, এটা হচ্ছে কনক্লুশন নাম্বার ডি। এটা তোমাদেরকে হোমওয়ার্কও আমি দিলাম, বাড়িতে এটাকে 5বার ভাববে, কারণ এটা হচ্ছে তোমাদের সেই প্রশ্ন যেটা তোমাদেরকে এই চ্যাপ্টারটাকে স্ট্রং করতে সাহায্য করবে। ঠিক আছে, এটা আমি লাস্টে আর একবার তোমাদেরকে জিজ্ঞেস করবো, একটা সোজা প্রশ্ন সলভ করো তো দেখি কে কে পারো। এই প্রশ্নটা সলভ করো তো, এই প্রশ্নটা সলভ করো। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় পড়বে। আচ্ছা, এটা তোমাদের, এটা করার আগে তোমাদের পরীক্ষার প্রশ্ন একটা সলভ করিয়ে দিই তোমাদেরকে, চলো, তাহলে আমাদের উদ্দেশ্যটা সফল হয়ে যাবে। চলো, এখানে বলে এই প্রশ্নটার উত্তর কি হবে। এটা পিজিটির প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নটা সলভ করো, তারপর ওটা বলছি। এটা এই প্রশ্নটাকে সলভ করো। এটা তোমাদের পিজিটির প্রশ্ন, তোমরা সলভ করতে পারছো কিনা একবার চেক করে যাও প্রত্যেকে। তোমাদের লেভেলটা হচ্ছে এটা, এক্স্যাক্টলি এটা। দিয়ে আমি বলে দেবো আরেকবার, চাপ নিও না। আগে এটা বলো। প্রত্যেকে অ্যান্সার করবে, আমি প্রত্যেকের কাছ থেকে অ্যান্সার চাই। এটা পিঙ্ক, এটা এস দিয়ে ডিনোট করলাম, নামে কোনো আসে যায় না। এটা ব্লু, আর ব্লুটাকে বিএল দিলাম, এটাকে বি আর দিলাম যাতে না গোলায়, তাই না? এবার সলভ করো, দেখি কার কার অ্যান্সার আসে। চলো, 2 আর 4-এর মধ্যে ঘোরাফেরা করছে। তো সবাই খাতা পেন নিয়ে বসেছো আশা করি। প্রথম প্রশ্নটা আমি লিখছি, অল পিঙ্কস আর, এই যেটা আছে, স্কারলেটস। তো এক্ষেত্রে আমরা যদি বলি পিঙ্ক গুলোকে কার মধ্যে পাঠাবো, স্কারলেটের মধ্যে, বলো হ্যাঁ কি না, ইয়েস অর নো, বলো ইয়েস অর নো। চলো, এবার বলছে সাম স্কারলেটস আর ব্লু, বলো হ্যাঁ কি না। আমরা পি এর সঙ্গে কমন নিয়ে বানাতে পারতাম, কিন্তু আমরা কোনো স্পেশাল কেস বানাবো না, আমরা ওই জন্য পাশে এঁকেছি, পাশে এঁকেছি যাতে কোনো স্পেশাল কেস না তৈরি হয়ে যায়। বলো হ্যাঁ কি না, ইয়েস অর নো। চলো, এবার বলছে নো ব্লু ইজ ব্রাউন, ব্লুর সঙ্গে ব্রাউনের কোনো সম্পর্ক নেই, বলো হ্যাঁ কি না। আচ্ছা, কারা কারা এই ছবিটা এঁকেছো সবাই বলো, কারা কারা এই ছবিটা এঁকেছো, একবার লাইক বাটন ক্লিক করে বলো। প্রত্যেকে বলবে। বেশ বেশ বেশ, ওকে। এবার দেখো, সাম ব্রাউনস আর ব্লু বলেছে, সাম ব্রাউনস আর ব্লু বলেছে, তাহলে আমাকে একটা কথা বলো, একটা কথা বলো, ব্রাউন আমার কোথায়, এখানে। আচ্ছা, সাম ব্রাউনস আর ব্লু কি হতে পারবে, বলো হ্যাঁ কি না, কমন সেন্স দিয়ে বলো। দেখা যাচ্ছে কি কোনোটাই হতে পারবে না, তাহলে প্রথমটা কি হতে পারবে, ইয়েস অর নো। প্রত্যেকে আমাকে বলো, নো। আচ্ছা, নো পিঙ্ক ইজ ব্রাউন, কোনো পিঙ্ক ব্রাউন হতে পারবে, বলে স্যার এর সঙ্গে তো এর কোনো রিলেশন নেই, তাহলে হতেও পারে নাও হতে পারে, তাহলে হতেও পারে নাও হতে পারে, কি করে তোমাকে কংক্রিট বলে, তাই না? এটা তোমাকে দাবি করছে গলার জোর দিয়ে যে কোনো পিঙ্ক ব্রাউন হবে না, আর গলার জোর দিয়ে দাবি করছে মানে কংক্রিট স্টেটমেন্ট। আর এখানে আমি জানি না এর সঙ্গে সম্পর্ক আছে কি না আছে, তাহলে হতেও পারে নাও হতে পারে, তাই না? তো যেখানে হতে পারে না হতে পারে সেখানে কংক্রিট বলে দাবি করতে পারি না, দ্যাট ইজ ফলস, বলো ইয়েস অর নো। আমার রিলেশন শুধুমাত্র ব্লুর সঙ্গে ব্রাউনের দিয়েছে, এর সঙ্গে দিইনি, তাহলে এর সঙ্গে কোনো রিলেশন থাকতেও পারে নাও থাকতে পারে, দ্যাট ইজ ফলস, কংক্রিট ভাবে বলতে পারবো না। বলো ইয়েস অর নো, প্রত্যেকে বলবে আমার কথা, তাহলে শিখে যাবে, তোমাদের প্রশ্নের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে আসতে পারবে। আজকে বাড়ি গিয়ে চেক করো প্রিভিয়াস ইয়ার। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো থার্ড জিনিস, সাম স্কারলেটস আর পিঙ্ক,
সাম স্কারলেট আর পিঙ্ক কি হচ্ছে স্যার? স্যার সবাই তো স্যার মানে কি সব সব মানে সমস্ত পিঙ্ক যেহেতু স্কারলেট, তো এর মধ্যে যে স্কারলেট গুলো বসে আছে তারাও কি স্যার পিঙ্কের পার্ট? বলে হ্যাঁ স্যার, এই এই পুরো বস্তাটাই তো এর পার্ট। তাহলে এটা যদি পুরো বস্তা, ছোট বস্তাটা যদি এর মধ্যেই থাকে, তাহলে কিছু তো অবশ্যই আছে স্যার। বলো হ্যাঁ কি না, ইয়েস অর নো? বলো ইয়েস অর নো, প্রত্যেকে টাইপ করো। একদম। তাহলে অনলি 3 হবে, অনলি 3 হবে, মানে অপশন নাম্বার 2 হবে। বলো ইয়েস অর নো, প্রত্যেকে শিখে গেছো? একবার একটু কমেন্ট বক্সে জানাও, এবং তোমাদের প্রত্যেকের লাইক বাটন ক্লিক করে জানাও। কোথাকার প্রশ্ন দেখে নাও, কোথাকার প্রশ্ন দেখে নাও ভালো করে। পিজিটির প্রিভিয়াস এর প্রশ্ন। চলো একটা টিজিটির প্রশ্ন সলভ করে নেই। আমি তোমাদেরকে সেই লেভেল পর্যন্ত নিয়ে যাব যে লেভেল পর্যন্ত যে যার উপরে প্রশ্ন যেতে পারবে না। তোমাদের লেভেলটা অনেকটা, যে লেভেল পর্যন্ত আমি শিখিয়ে দিয়েছি আজকের ক্লাসে, সেখানে তোমাদের প্রিভিয়াস ইয়ার পুরো সলভ হয়ে যাবে। কিন্তু যেটুকু বাকি আছে, যে অ্যাডভান্স প্রশ্নগুলো তোমাদের বাড়িতে ভাবার জন্য দিলাম, সেগুলো ভাবলে কোনোদিন পরীক্ষায় যদি প্রশ্ন টাফ আসে, সেগুলো তোমরা ডিল করতে পারবে। তাতে তোমাদের কম্পিটিটরের থেকে তোমরা এগিয়ে থাকবে। ওই জন্য কিছু এক্সট্রা জিনিস শেখালাম, যেগুলো পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে। এসেছে যা, তোমরা তো উড়িয়ে দিতে পারবে। তুমি দেখো, এখানে আরেকটা প্রশ্ন দিচ্ছি, তোমরা নিজেরা সলভ করে বলো আমার কথা সত্যি কিনা। চলো সলভ করো। এটা হচ্ছে টিজিটির প্রশ্ন, সব প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, লাস্ট লাস্ট তোমাদের প্রশ্ন যেগুলো। বলো, এটা নিজেরা সলভ করে বলো, আমি তোমাদের সামনে বসে আছি। শিক্ষক হিসেবে আমার যেটা কর্তব্য, তোমাদেরকে পরীক্ষার জন্য তৈরি করে দেওয়া, এবং আর কি কি জিনিস ইনকর্পোরেট হতে পারে সেগুলোকে বলে দেওয়া পরীক্ষার জন্য, যাতে তোমরা পরীক্ষা হলে একটু টাফ প্রশ্ন এলে তোমরা যেন এগিয়ে থাকো। পাশের ফ্যামিলির কোনো সম্পর্ক না থাকলে সেই বাড়ির ছেলের সাথে, হ্যাঁ একদম একদম, তেমনি পিঙ্কের সাথেও তো ব্রাউনের কোনো সম্পর্ক থাকবে না। দাঁড়াও, তোমার আচ্ছা এটা, আচ্ছা দাঁড়াও, বিজেতে উত্তরটা দিয়ে নি আগে, দাঁড়াও এক মিনিট। পিঙ্কের সাথেও তো, পিঙ্কের সাথেও তো ব্রাউনের কোনো সম্পর্ক থাকবে না। দাঁড়াও, কোথায় বলছো দেখি? পিঙ্কের সাথেও কোনো ব্রাউনের সম্পর্ক থাকবে না। হুম 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 হুম। না 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 না, এখানে একবারও বলেনি। ভালো করে শোনো, বিদিশার জন্য উত্তর এবং সবার জন্য উদ্দেশ্য বলছি। আচ্ছা বলো, এই যে সম্পর্কটা আমি তৈরি করেছি, এটা এই ব্লুর সঙ্গে ব্রাউনের কোনো সম্পর্ক নেই। আচ্ছা ব্লু কি পুরো একে কন্টেন্ট করে বসে আছে? বলো না। ব্লু ব্লু আলাদা বসে আছে, আর ব্ল্যাক আলাদা বসে আছে। সরি, তাই না? ব্ল্যাক ছিল না, কি ছিল বলো ওটাকে? হ্যাঁ ব্রাউন ছিল। তাহলে আমাকে বলো, ব্লুর সঙ্গে ব্রাউনের কোনো সম্পর্ক নেই, তাহলে একই বাড়ির তো কোনো কেসই নেই। এর বাড়ি আলাদা, এর বাড়ি আলাদা। এর বাড়ির কিছু মেম্বার এস এর পার্ট, এস এর মধ্যে ব্লু বসে আছে, তাই না? এর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। যদি ব্লুর মধ্যে কিছু বসে থাকতো, তাহলে তারা কিন্তু ব্রাউনের মধ্যে থাকতে পারবে না। ঠিক আছে? যেহেতু ব্লুর সঙ্গে ব্রাউনের কোনো সম্পর্ক নেই, তাই ব্রাউনের সঙ্গে এই, সরি ব্রাউন, এটা কি ছিল যেন, এটাকে বলো, এটা ছিল, এটা এটা পিঙ্ক ছিল মেবি, এটা ছিল পিঙ্ক, রাইট? এটা পিঙ্ক ছিল, রাইট? তো যেহেতু পিঙ্কের সঙ্গে ব্লুর কোনো সম্পর্ক নেই, তাই আমরা এই পিঙ্কের, তাই আমি পিঙ্কের সঙ্গে আমি ব্রাউনের সম্পর্ক ডিরাইভ করতে পারছি না। কারণ ব্লুর মধ্যে যদি পিঙ্ক বসে থাকতো, দেন বলতাম যে পিঙ্ক আর ব্রাউনের কোনো সম্পর্ক নেই, যেটা তোমার কথা অনুযায়ী একই বাড়ির সঙ্গে যদি সম্পর্ক না থাকে, ওর ভিতরে থাকা কোনো জিনিসের সঙ্গে সম্পর্ক থাকবে না। এখানে এই বাড়ির মধ্যেই তো বসে নেই পিঙ্ক, তাই না? দ্যাট ইজ আওয়ার পয়েন্ট। ওকে, বলো ক্লিয়ার হয়েছে বিদিশা? বলো ক্লিয়ার হয়েছে বিদিশা? চলো বেশ। আমার উদ্দেশ্য তোমাদের প্রত্যেকের কনফিউশন দূর করা, এবং প্রত্যেকে যাতে আহ তার এই পার্টিকুলার সেশন থেকে কিছু না কিছু শিখে বাড়ি যাও। চলো এই কোশ্চেনটা সলভ করো। চলো সলভ করে প্রত্যেকে অ্যান্সার বলো। এইটা আমাদের লাস্ট কোশ্চেন, আমাদের প্রিভিয়াস এর কোশ্চেন, এটা আমরা দিয়ে এখানে শেষ করব। ওকে, প্রত্যেকে অ্যান্সার করবে। ক্যাপকে সি নাম দাও, শক্সকে এস নাম দাও, ফ্রক্সকে এফ নাম দাও, এবং এম কে মার্কস নাম দাও। আর সক্স তো নাম দিয়ে দিয়েছো, আর অসুবিধা নেই। চলো প্রত্যেকে অ্যান্সার করবে, প্রত্যেকের কাছ থেকে অ্যান্সার চাইছি আমি।
বেশ, অ্যান্সার আসা শুরু হয়েছে, প্রত্যেকে কমেন্ট বক্স ভরিয়ে দাও অ্যান্সার দিয়ে দেখি। চলো বেশ, দারুন দারুন, প্রত্যেকে পার্টিসিপেট করো। তাহলে অল ক্যাপস, তাহলে বলো ক্যাপের পাশে কে বসে আছে, অলের পাশে কে বসে আছে, প্রত্যেকে অ্যান্সার দাও। অলের পাশে কে বসে আছে? ক্যাপ। তাহলে ক্যাপ ছোট হবে, সক্স বড় হবে, বলো হ্যাঁ কি না? অল ফ্রকস আর মাস্ক, তাই না? তো তাহলে এটা আমি পরে আঁকছি, আগে এটা এঁকে নাও। অল মার্কস আর কি বলেছে বলো? সক্স। তাহলে অল মার্কস আর সক্স, তাহলে কোথাও একটা মার্কসকে পুড়ে দাও, মার্কস ছোট হবে, সক্স বড় হবে, হয়ে গেল। আচ্ছা, তোমাকে বলেছে অল ফ্রকস আর মাস্ক, সমস্ত ফ্রকস আর মাস্ক, তাহলে ছবিটা একটু বড় করে আঁকলে ভালো হতো, তাহলে বড় করে আঁকো। এটার নাম সক্স, এটার নাম হচ্ছে কি বলতো, এটার নাম হচ্ছে ক্যাপস, আর এখানে তুমি মার্কসটাকে এঁকেছো। আর এখানে কি বলছি? অল মার্কস আর সক্স, তো অল মার্কস আর সরি, অল মার্কস আর সক্স, এটা তো হয়ে গেছে নাকি? আচ্ছা, অল ফ্রকস আর মার্কস, তাহলে সমস্ত ফ্রক গুলোকে কোথায় পাঠিয়ে দাও? সমস্ত ফ্রক গুলোকে মাস্কের মধ্যে পাঠিয়ে দাও। বলো ইয়েস অর নো, প্রত্যেকে আঁকতে পেরেছো এটা? কোনো স্পেশাল কেস বানাবো না, আলাদা আলাদা আঁকবো, বলো হ্যাঁ কি না? বলো প্রত্যেকে বলো, কোনো স্পেশাল কেস বানাবো না, আলাদা আলাদা আঁকবো। ক্লিয়ার? সবাই একটা লাইক বাটন ক্লিক করে জানাও। বেশ 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 বেশ, চলো। সো এক্ষেত্রে আমাদের এটাই ছবি হবে, এ তোমরা পাশে আঁকতে পারো, এদিকে আঁকতে পারো, কোনো যায় আসে না, যেরকম খুশি আঁকো। এবার দেখো ফার্স্ট জিনিসটা পড়ো। আচ্ছা, বলেছে সাম ফ্রকস আর ক্যাপস, সাম, আচ্ছা ফ্রক আর ক্যাপ দূরে দূরে আছে না? আচ্ছা, দূরে দূরে থাকলে থাকতেও পারে, নাও থাকতে পারে, আমি জানি না, তাহলে পসিবিলিটির কেস। আর পসিবিলিটির কেসকে আমি দাবি করতে পারি না, বলো পসিবিলিটির কেসকে আমি দাবি করতে পারি না, তাহলে দ্যাট ইজ আওয়ার ফলস স্টেটমেন্ট, বলো হ্যাঁ কি না আগে বলো। যেখানে দুজনের মধ্যে সম্পর্ক দেখা যাচ্ছে না সেখানে পসিবিলিটি, পসিবিলিটি যখনই আমি দাবি করতে পারি না, তাহলে দাবি করতে পারি না যখন আমি কি করব? ফলস বলবো। বলো ইয়েস অর নো, লাইক বাটন ক্লিক করে বলো। বেশ বেশ বেশ, এবার আমাকে বলো সাম মার্কস আর ক্যাপস, কিছু মার্কস হচ্ছে ক্যাপ, বলে এর সঙ্গেও স্যার এর কোনো সম্পর্ক আমি ডাইরেক্টলি দেখতে পাচ্ছি না, আর ডাইরেক্টলি দেখতে পাচ্ছি না মানে পসিবিলিটির কেস, আর পসিবিলিটির কেস মানে আমরা ডাইরেক্টলি বলতে পারবো না গলার জোর দিয়ে, আর এ তো একদম ডাইরেক্টলি গলার জোর দিয়ে বলেছে, তাহলে গলার জোর দিয়ে বলো, তাহলে একে তুমি প্রথমেই বলে দাও ফলস, তুই মিথ্যাবাদী, তার মানে দুটোই মিথ্যা, তার মানে নাইদার কনক্লুশন ওয়ান আর নর টু ফলোস, এবং প্রত্যেকে সঠিক বলেছিলে, এর জন্য সবার জন্য একটা আমার তরফ থেকে হাততালি, কিন্তু কেউ যেন আওয়াজ না শুনতে পায়, ঠিক আছে? ডিজিটাল ক্লাস, ওকে। চলো বলো, তোমাদের আজকের ক্লাস থেকে তোমরা কিছু শিখলে কি শিখলে না? ঠিক আছে, এবং তোমাদেরকে একটা সুখবর দিয়ে রাখি, শুনে নাও ভালো করে, সুখবর দিয়ে রাখি, যে আজকের যে সেশনটা তোমাদেরকে নিলাম, যতটুকু আমি শিখিয়েছি তাতে তোমাদের প্রিভিয়াস ইয়ার কেন, তোমাদের পরীক্ষায় যা প্রশ্ন আসবে তোমরা সলভ করে দিতে পারবে। হ্যাঁ, কিছু প্রশ্ন আসতে পারে যেখান থেকে ওই বলো না 5% প্রশ্ন যেটা টাফ আসতে পারে, তার জন্য কিছু জিনিস আজকে শিখিয়ে দিয়ে গেছি। ল্যাঙ্গুয়েজে ঘোরফের, ল্যাঙ্গুয়েজের মধ্যে কি কি সমস্যা, সেগুলো এখনো পর্যন্ত আসেনি, যদি আসে তার জন্য আমরা সেগুলোকে রেডি করিয়ে দেবো। পরীক্ষার আগে তোমরা এতটা ক্যাপেবল হয়ে যাবে, পরীক্ষায় সিলোজিজম যেহেতু আছে, তো সিলোজিজম তোমরা ছেড়ে আসবে না, 100% আনসার করে আসবে, ঠিক আছে? তো এই জন্য আমাদেরকে 10% এক্সট্রা প্রিপারেশনটা যেটা নিতে হয়, সেটা আমরা তোমাদেরকে আগে থেকে, আমার দায়িত্ব আমি তোমাদেরকে তৈরি করে দেবো। কারণ কিছু কিছু শব্দ আছে, ফিউ দিয়ে শব্দ আছে, সাম না বলে বলে ভেরি ফিউ, অনেক সময় ফিউ বলে, অনেক সময় অন্যান্য ল্যাঙ্গুয়েজ আছে আইদার অর বলে, তো এই ধরনের ল্যাঙ্গুয়েজ যদি পরীক্ষা এসে যায় আমরা কিভাবে ডিল করব। থ্যাংক ইউ, প্রত্যেকে মনে জোর পাচ্ছ, থ্যাংক ইউ থ্যাংক ইউ, ওকে। তো আমার উদ্দেশ্য হচ্ছে যত টাফ টপিকই হোক না কেন আমরা সেটাকে যেন খুব তাড়াতাড়ি সলভ করতে পারি। প্রিভিয়াস ইয়ার তোমরা বাড়িতে গিয়ে, আমার যদি কথা বিশ্বাস না হয়, বাড়িতে গিয়ে প্রিভিয়াস ইয়ার তুলে ধরো, এবং একটা প্রশ্ন যদি তোমাদের আটকায়, তুমি নেক্সট কোনো ফ্রি ক্লাসে এসে তুমি বলো, আমি অবশ্যই মেনে নেবো যে তোমার কোশ্চেন আটকে গেছে, ঠিক আছে? এবং আমি বিশ্বাস করি, আমার পড়ানোর ক্যাপাসিটির উপর বিশ্বাস করি, এতদিন অভিজ্ঞতার উপর বিশ্বাস করি, তোমাদের কোনো প্রশ্ন আটকাবে না, ঠিক আছে? তো যেটুকু আমি ক্লাসে করালাম অবশ্যই তোমাদের কিছু না কিছু উপকার হয়েছে, এবং আজকের সেশনটা এটুকুই ছিল, এটুকুই বলার ছিল। আশা করি কিছু তোমাদেরকে কিছু দিতে পেরেছি, এবং সেটা আশা করি তোমাদের কাজে লাগবে। একটু ওকে ওকে, হ্যাঁ স্যার বলুন। না না, আর কিছু বলার নেই, মোটামুটি ওদের সঙ্গে কমিউনিকেশন হয়ে গেছে। বেশ বেশ, আমি স্যার আমার প্রবলেমটা একটু বলবেন? মতামত শুনতে চাই, একটু আসতে, আমি ছাত্রছাত্রীদের থেকে একটু মতামত শুনতে চাই, কেমন লাগলো কমেন্টে তো অবশ্যই লেখো, তার পাশাপাশি যারা একটু নিজে মুখে জানাতে চাইছো তারা একটু হ্যান্ড রেজ করো, বা যদি কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রেজ করো, ঠিক আছে? আমি একে একে নাম বলবো, একে একে মাইক ওপেন করবে, তোমরা
তারপরে জানাবে। একটু মতামত জানিও, বারবার বলছি তোমাদের মতামত আমাদের এগিয়ে চলার পাথেও। ঠিক আছে, বেশ। রিয়া চ্যাটার্জি কিছু বলছিলে, বলো। হ্যাঁ স্যার রিয়া ক্লাস কিছু তো বলো। হ্যাঁ স্যার ক্লাস তো খুবই ভালো লেগেছে। আমার একটা প্রবলেম হচ্ছিল, স্যার বললেন শেষে বলে দেবো, তা ক্লাসটা তো শেষ হয়ে গেল, সেই জন্য আমি বললাম। বলো কি প্রবলেম। হ্যাঁ বলো বলো, আমি বলে দেবো, বলো বলো। ওই স্যার কোশ্চেন সলভ 18 সমস্যাটা হচ্ছিল। 18 বলছো তাই তো? দাঁড়াও এক মিনিট। হুম, আহ সম্ভবত 18 ছিল। আমি বুঝেছি কোন প্রশ্নটা বলছো তুমি। দাঁড়াও 18 এর আগে স্যার, 18 এর আগে। দাঁড়াও, আমি দেখে নিচ্ছি, দাঁড়াও এক মিনিট, দাঁড়াও। এইটা বলছো তাই তো? না স্যার, এইটার আগে যেটা দিয়েছিলেন আপনি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, মানে যেটা এক্সট্রা দিয়েছিলাম তাই তো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ দাঁড়াও এক মিনিট। এই কোশ্চেনটা রাইট, এটা বলছো তো? দেখে নিয়ে বলো একবার, এটা তো? রিয়া একটু রেসপন্স করবে, এটা কি? হ্যাঁ স্যার, হ্যাঁ 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 এটা এটা আচ্ছা, আমি বলে দিচ্ছি, একবার শুনে নাও, ভালো করে শুনবে। দেখো আমি একবার রিপিট করছি, একবার সুন্দরভাবে রিপিট করছি, ভালো করে শুনে নাও। বলছে সাম মেন আর গ্রেট, কিছু মেন হচ্ছে গ্রেট বলেছে। তো আমরা ছবি অনুযায়ী হচ্ছে কি, এটা এই পোর্শনটা হচ্ছে সেই পোর্শন যেটা হচ্ছে সাম মেন আর সাম মেন আর গ্রেট। এবং বলছে সাম মেন আর ওয়াইজ বলেছে। তো আমরা ছবি অনুযায়ী আমাদের বেসিক ছবিতে এটাই এঁকেছি যে সাম মেন আর ওয়াইজ। ওকে, এটা নিয়ে কোনো কনফিউশন নেই, বলো রিয়া? হ্যাঁ স্যার, ঠিক আছে এটা। ওকে, এবার দেখো বলছে যে মেন আর আইদার আইদার গ্রেট অর ওয়াইজ। তাহলে এরা বলতে চেয়েছে, দাবি করছে, মানে একদম মানে পসিবিলিটি শব্দই উল্লেখ করেনি, বলছে কি মেন আর আইদার গ্রেট অর ওয়াইজ। তার অর্থ হচ্ছে বলতে চেয়েছে যে কিছু জন হয় গ্রেট হবে অথবা ওয়াইজ হবে। তাহলে হয় নতুবার কেস বলেছে, কিন্তু আমি ছবি এঁকে দেখাতে পাচ্ছি হয় নতুবার কেস নেই, পুরোটাও ঢুকিয়ে দিতে পারি। বলো হ্যাঁ কি না? হুম হুম হুম। হ্যাঁ আর যখন আমি এই কেসটা আঁকতে পাচ্ছি, তখন এর কংক্রিট কথাটাকে মিথ্যা বলবো কি বলবো না? হ্যাঁ স্যার। ওই রেসপেক্টে আমি বলেছিলাম। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক। চলো, ওকে থ্যাংক ইউ। ওকে ওকে, ঠিক আছে। আমার উদ্দেশ্য হচ্ছে তোমাদের সমস্ত ডাউট গুলোকে অ্যাড্রেস করা। ঠিক আছে, কোনো ডাউট যাবে না কোনো। ঠিক আছে, আমি ভুলে গেছিলাম যে তোমার কথাটা। ঠিক আছে, চলো। নাসির কেমন লাগলো ক্লাস, বলো। নাসির হ্যান্ড রেস করেছে। হ্যাঁ স্যার, দারুণ লাগলো। মানে আপনি যে কথাগুলো বলেছিলেন আমাদেরকে কোর্সটা নেওয়ার আগে, মানে ওই একটা গুগল মিট করে কোয়ালিটি সম্পর্কে, যে এমন মানে তোমাদেরকে পৌঁছে দেওয়া হবে যেখান থেকে পিছনে ফিরে তাকাবার দরকার হবে না। তো আজকে সিলোগিজমের চ্যাপ্টারটা করে বুঝতে পারলাম যে আসলে কতটা করে ফেললাম, মানে নিজেই বুঝতে পারলাম না, অথচ অনেকটাই শিখতে পেরেছি। থ্যাংক ইউ স্যার। স্যাটিসফাইড তো? কথা কাজে মিলছে তো? একদম স্যার, একদম 100% মিল আছে স্যার। থ্যাংক ইউ নাসির। আরো অনেক নতুন মানুষজন আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। শ্রীজাতা শেঠ, কেমন লাগলো ক্লাস, একটু মতামত যদি জানাও। স্যার ভীষণ ভালো লাগলো। বিশেষত এই প্রথম আমি রিজনিং বিষয়টার সাথে পরিচিত হলাম। তো স্যারের হুম। পড়ানো থেকে আমার রিজনিং সম্পর্কে সে একটা অদ্ভুত যে ধারণা ছিল সেটা অনেকটাই ক্লিয়ার আউট হয়েছে এবং খুব ভালো লেগেছে ক্লাস। আপনার তো মোটিভেশন তো আর কোনো কথাই হয় না। বিশেষ করে রিজনিং এর ক্লাস সম্পর্কে আমি ভীষণ স্যাটিসফাইড। এবং কথা দিলাম প্রতিটা ক্লাস, প্রতিটা টিচার ঠিক এই লেভেলেই তোমাদেরকে পড়াবে, এটা আমার গ্যারেন্টি। ঠিক আছে, যদি অমিত থ্যাংক ইউ। কুমারদের উপরে বিশ্বাস থাকে আর নিজের উপরে বিশ্বাস থাকে আর পড়াশুনো করার ইচ্ছা আর জেদ থাকে, তোমাকে চাকরি পাওয়ানোর দায়িত্ব আমাদের। এত বড় কথা বললাম। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। অন্যয় মুখার্জি কেমন লাগছে, বলো। অন্যয়। স্যার মনে ভীষণ জোর পাচ্ছি স্যার। রিজনিং বা এই ধরনের যে আমাদের ক্লাসগুলো, সেগুলো নিয়ে আমার প্রচন্ড ভয় থাকে। কারণ মনের মধ্যে একটা বাধা সংস্কার আছে যে আমি তো আর্টসের ছেলে, আমি তো কিছুই পারবো না, আমি তো মানে দেখি তো হয়তো হার্ট অ্যাটাক হয়ে যাবে আমার প্রশ্ন থেকে। কিন্তু স্যার যেভাবে প্রথমেই মানে বলে না যে ভরসা দেওয়া, যে না হবে নিশ্চয়ই পারবে, প্রথমে আমাদেরকে একটু মানে সেই ঠান্ডা করা যাকে বলে, যে আগে তুমি ঠান্ডা হও তারপর তুমি ক্লাসে মনোযোগ দাও। স্যার ঠিক সেইভাবেই আমাদের পুরো ক্লাসটা পরিচালনা করলেন এবং এখন খুবই নিশ্চিন্ত লাগছে, পারবো মনে হচ্ছে স্যার। তো একটা ক্লাসে যদি এই আত্মবিশ্বাস পাওয়া যায়, তাহলে প্রতিদিন ক্লাস করলে ঠিক যেটা বলেছিলাম, কি হবে তো না হবে না? অন্যয়, কি মনে হচ্ছে? নিশ্চয়ই হবে স্যার, নিশ্চয়ই হবে। বেশ, থ্যাংক ইউ অন্যয়। আচ্ছা, আমি আমাদের পুরনো স্টুডেন্ট ইলাকে দেখতে পাচ্ছি, ইলা বিশ্বাস, সম্ভবত সংস্কৃতের, তাই তো ইলা? একটু হ্যাঁ মাইকটা স্যার। খুলবে। হ্যাঁ, হ্যাঁ কেমন স্যার, আছো ইলা, বলো। ভালো আছি স্যার। আপনি ভালো আছেন তো?
হ্যাঁ, ভালো আছি। তোমার অভিজ্ঞতা কেমন বিএসএসিআই সম্পর্কে? কারণ ইলার একটা মানে কি বলবো, একটা অন্য রকমের অভিজ্ঞতা আছে, যদিও সেটা বিএসএসিআই নিয়ে নয়। যাই হোক, আমি সেই বিষয়ে কথা বলতে চাইছি না। তো তোমার বিএসএসিআই এই যে ইউমারএস এর ক্লাস, কেমন অভিজ্ঞতা বলো ইলা? স্যার, প্রথম কথা তো মানে আপনি তো জানেনই সেই কবে জেআরএফ পেয়েছি, আর নেটের পড়া সেই কবে শেষ করেছি, তারপরে আর সেভাবে মানে এইসব ম্যাথ ক্লাস বা জেনারেল পেপার নিয়ে সেভাবে পড়া হয়নি। তো এতদিন পরে গিয়ে এখন যখন প্রথম আবার এই রিজনিং ক্লাসটা করছি, মানে প্রথমে সবই ভুলে গেছি। কোশ্চেন গুলো দেখে আমার এত ভয় লাগছিল যে কি করে কি করব, একটাও পারবো না। কিন্তু স্যার এত সুন্দর করে পড়িয়েছেন আর বুঝিয়েছেন, সত্যি আমার ভীষণই ভালো লেগেছে। আর মনে একটা একটু হলেও জোর আসছে যে না, আমিও পারবো। খুবই ভালো এটাই তো লেগেছে দরকার ক্লাসটা। ইলা, তাই তো? এটাই হ্যাঁ তো স্যার। প্রয়োজন। হুম হুম হুম। আমার মনে হয় প্রতিটা বাঙালি ছাত্রছাত্রী না খুব পোটেনশিয়াল। তাদেরকে হাতটা ধরে যদি একটু এগিয়ে রাখা যায়, এখানে যতজন আসো প্রত্যেকে সফল হতে পারবে, এবং সেই চেষ্টাই আমি করছি। ইলা, অ্যাপটা আগের অ্যাপের সঙ্গে বিএসএসিআই বর্তমান অ্যাপ কতটা পার্থক্য, কেমন লাগছে ব্যবহার করে? আগের অ্যাপের তুলনায় এখনের অ্যাপে অনেকটাই পরিবর্তন হয়েছে, মানে অনেকটা ডেভেলপ হয়েছে। তবে আগে যেটুকু যা করেছি সে তাতে যে মানে কমতি ছিল তাই নয়, যথেষ্টই ভালো। আর আমি তো সবসময় প্রত্যেককেই বলি যে বিএসএস এর মতো হয় না, যে কজনই জিজ্ঞাসা করে। কারণ কি, এখানকার মানে টেকনিক্যালি দিক থেকে শুরু করে টিচারদের পড়ানো সত্যি খুবই ভালো। আমার তো ভালো লাগে, আর আমি সবসময় বলি আমি এখানে না আসলে হয়তো আমার জেআরএফটা হতোই না। থ্যাংক ইউ ইলা, আমরা সবসময় চেষ্টা করি। আচ্ছা, আর কেউ ক্লাস সম্পর্কে মতামত জানাবে? কারণ তোমাদের এই মতামত গুলো না সত্যি আমাদেরকে ইন্সপায়ার করে। ঠিক আছে, যেমন আমার কথাগুলো তোমাদেরকে মোটিভেট করে, ঠিক তোমাদের কথাগুলো আমাদেরকে মোটিভেট করে। কি স্যার, স্যারের কি মতামত? তাই তো স্যার? একদমই সত্যি কথা। কারণ যদি আমরা দেখি যে আমাদের পড়ানোটা বা আমাদের উদ্দেশ্যটা যদি সফল হয়, তখন সেটা অনেক বেশি বড় পাওয়া। ঠিক আছে, কারণ আমরা যে এফোর্টটা দিচ্ছি সেই এফোর্টটা উল্টো দিক থেকে কতটা স্যাটিসফাইড হচ্ছে, ঠিক আছে, মানে সেটা খুব অনেক বড় পাওয়া। এবং তোমরা সফল হলে তখন সেই যে প্রাপ্তিটা হবে শিক্ষক হিসেবে, সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমাদের কাছে। একেবারেই তাই। আরেকটি হাত উঠেছে, অনুস্মিতা রয়। অনুস্মিতা, বলো। অনুস্মিতা হ্যাঁ কিছু স্যার, বলবে? প্রথমেই হ্যাঁ বলছি। বলছি স্যার, প্রথমেই বলি, চাকরির দোরগোড়ার খুব কাছাকাছি এসে গেছি বুঝতে পারছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে জাস্ট 1 মাস আগেই চাকরি মানে বিএড এর জাস্ট পরীক্ষাটা দিয়ে বেরিয়েছি, মানে স্টুডেন্ট লাইফ জাস্ট কমপ্লিট হয়েছে। তো কোচিং, চাকরির জন্য কি কোচিং নেওয়া হয় বা কি করা হয়, ক্লাস কিভাবে করতে হয়, কিচ্ছু কোনো আইডিয়া ছিল না। আর এইটা আমার জীবনের প্রথম যে আমি দেখলাম যে ঠিক আছে ক্লাসটায় ঢুকি। তো অনেকটা দেরি করে ঢুকেছি কারণ বাইরে ছিলাম। তো আমার কোনো ধারণা নেই আমি কি করবো ভবিষ্যতে, কিন্তু আপনাদের কাছে আমার শুধু এইটুকু রিকোয়েস্ট যে এই ক্লাসটাও আমি কিন্তু সম্পূর্ণ করতে পারিনি। আর একদমই রিকোয়েস্ট করবো না, অন্যায় আবদার করতে নেই, কিন্তু আমাকে একটু রেকর্ডেড ক্লাসগুলো কিভাবে অ্যাক্সেস করতে হয় বা কোথা থেকে আমি খুঁজে পাবো, যদি একটু লিঙ্কগুলো মানে পরিষ্কার করে বলে দেন, তাহলে আমার একটু পরে পরে হলেও আমি রেকর্ডেড ক্লাসগুলো দেখে দেখে আমি মানে একটু নিজেকে প্রিপেয়ার করতে পারবো, আর কিছু না। আর এমনিতে বেশ। প্রত্যেকদিন তো চেষ্টা করবোই। আচ্ছা, আমি প্রথমেই জিজ্ঞাসা করি, অনুস্মিতা তুমি আমাদের পেড ব্যাচে কি ভর্তি হয়েছো ইএমআরএস এ? আমি তো বললাম স্যার আমি কিচ্ছু জানি না, তো আমি পেইড ব্যাচে এখনো অব্দি ভর্তি হতে পারিনি। বেশ, তো সবার প্রথমে বলি, আমরা ইএমআরএস এর একটি পেড ব্যাচ শুরু করেছি, যেটা অলরেডি গতকাল থেকে শুরু হয়েছে। আজকে তার রিজনিং এর প্রথম ক্লাস ছিল, এবং এই ক্লাসটা আমরা আজকের প্রথম ক্লাস বলে আমরা এটা ওপেন টু অল রেখেছিলাম। তো তুমি হয়তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেই সেই লিঙ্কটা পেয়েছো এবং পেয়ে জয়েন করেছো মেবি। যদি আমাদের গ্রুপে না থেকে থাকো, তাহলে অবশ্যই আমাদের গ্রুপে জয়েন করবে। আর এই যে ক্লাসটা, ঠিক আছে, এই রকমই ক্লাস কিন্তু আমরা আগামী মানে 6 মাস ধরে এই ধরনের ক্লাস চলতে থাকবে পুরো ইএমআরএস এর ব্যাচটা দিয়ে। তো সেখানে আমাদের একটি নিজস্ব অ্যাপ আছে, বিএসএসিআই ডিজিটাল লার্নিং অ্যাপ। সেই অ্যাপটার মধ্যে মাই কোর্স সেকশনে পুরো সমস্তটাই রেকর্ডেড ভিডিও সুন্দর করে সাজানো থাকে উইথ পিপিটি। এই যে স্যার যে অ্যানোটেশন গুলো করেছেন, যে অঙ্কগুলো কষেছেন, সেই সমস্ত কিছু দিয়ে কিন্তু পিপিটিটা দেওয়া থাকবে, তাই চিন্তার কোনো কারণ নেই।
ঠিক আছে? আর যদি বুঝতে না পারো, দেখো এখানে স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া আছে, এই দুটো নাম্বারের যে কোনো একটা নাম্বারে ফোন করো, তোমাকে সর্বদা সাহায্য করার জন্য আমাদের টিম প্রস্তুত আছে সকাল 9:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত। ঠিক আছে অনুস্মিতা? ওকে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, ওয়েলকাম। আর কারোর কোনো প্রশ্ন আছে? কারোর কোনো বক্তব্য? বেশ, তাহলে আচ্ছা, একজন প্রশ্ন করছিলেন যে স্যার ইএমআর এর জিওগ্রাফি পড়াবেন তো? বিদিশা চ্যাটার্জি, ভেরি সরি, আমরা এই মুহূর্তে ইএমআরএস এর জেনারেল পেপার, তার সাথে সংস্কৃত, বাংলা এবং ইংরেজি, এই 3টে সাবজেক্টের পেপার পড়াচ্ছি। আমরা বিশ্বাস করি যে কোনো ব্যাচ শুরু করব বললেই হয় না, কথার ভ্যালু থাকতে হবে। ঠিক আছে? আমি বলে দিলাম ইতিহাস, ভূগোল ইত্যাদি, মানে মার্কেটের জল মাপার জন্য যে কতজন আমার কাছে ভর্তি হয়, ওটা আমি করতে পারবো না। তো সেই কারণেই আমরা প্রথম থেকেই একেবারে নীতি নির্ধারণ করে নিই আমরা কোনটা করতে পারবো আর কোনটা পারবো না। এই মুহূর্তে আমরা 3টে ল্যাঙ্গুয়েজ পেপার শুরু করতে পেরেছি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে হিস্ট্রি, জিওগ্রাফি বা অন্য কোনো সাবজেক্ট আমরা শুরু করতে পারছি না, তার জন্য সত্যি সরি। এই কারণেই শুরু করতে পারছি না, আমার কাছে এনাফ টিচার থাকার পরেও আমি সবসময় মনে করি যে বিএসএসিআই শুধুমাত্র কয়েকটা লাইভ ক্লাসের জন্য বিএসএসিআই কেউ ভর্তি হয় না। লাইভ ক্লাস তো আছেই, তার সঙ্গে বিএসএসিআই এর একটা বিস্তর সুযোগ সুবিধা, ফিচার্স, যেমন কোশ্চেন ব্যাংক, ভিডিও লাইব্রেরি, পিওয়াইকিউ অ্যানালিসিস ক্লাস, পিওয়াইকিউ প্র্যাকটিস সেট, সিলেবাস, বুক লিস্ট এবং সব থেকে বড় কথা রিসার্চ বেসড ইন ডেপথ স্টাডি মেটেরিয়াল। ঠিক আছে? সেগুলো কিন্তু সময় সাপেক্ষ এবং সেগুলোতে আমরা এই 3টে সাবজেক্টের মোটামুটি করে উঠতে পেরেছি, বা কিছুদিনের মধ্যে সবটা রেডি করে দিতে পারবো, কিন্তু বাকি সাবজেক্ট এই মুহূর্তে আমরা শুরু করতে পারছি না। তো যারা অন্য সাবজেক্টের আছেন তারা চাইলে আমাদের কাছে কেবলমাত্র জেনারেল পেপারটা ভর্তি হতে পারেন। আমি কথা দিলাম সাবজেক্টের অংশটুকু যদি নিজে রেডি করে নিতে পারেন, আপনার চাকরি কেউ আটকাতে পারবে না। আমরা এইভাবেই আপনাদেরকে স্টাডি মেটেরিয়াল দেবো, এবং স্টাডি মেটেরিয়াল গুলো দেবো বাইলিঙ্গুয়াল। আমরা যে জেনারেল পেপারের মেটেরিয়াল গুলো করছি, সাপোজ টিচিং, আইসিটি, এই যে সমস্ত পেপার গুলো প্রত্যেকটা থাকবে বাইলিঙ্গুয়াল। আর জিকে জিএস এর ক্ষেত্রে যা মেটেরিয়াল থাকবে অলরেডি অ্যাপে দিয়ে দিয়েছি, তার বাইরে কিছু পড়তে হবে বলে আমার মনে হয় না। আচ্ছা, অর্কপ্রভ দা তিনি বলছেন স্যার ইজ দেয়ার এনি নেগেটিভ মার্কিং ইএমআরএস এক্সামিনেশন? অবশ্যই ইএমআরএস এর নেগেটিভ মার্কিং আছে 0.25। ঠিক আছে? অর্থাৎ একটি প্রশ্নের উত্তর করে আসতে পারলে 1 নাম্বার, 4টি প্রশ্ন ভুল করলে 1 নাম্বার মাইনাস করা হবে। ঠিক আছে? এই হলো বিষয়। স্যার আপনাদের গ্রুপে কি মক টেস্ট দিতে পারবো? আমাদের গ্রুপে ক্লাস, মক টেস্ট, ইচ এন্ড এভরিথিং থাকে, তবে পেড ব্যাচের জন্য নিয়মিত থাকে, ফ্রির জন্য হয়তো প্রতিদিন দেওয়া সম্ভব হয় না, মাঝে মাঝে দিতে পারি। গ্রুপে যুক্ত থাকুন, অবশ্যই বেনিফিট হবেন এটুকু বলতে পারি। এবং পশ্চিমবঙ্গের বুকে ইএমআরএস এর ইনডেপথ অল ইন ওয়ান বুক কিন্তু আমরাই দিয়েছি। কারা কারা পিডিএফটা দেখেছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো। প্রতিটা সাবজেক্টে সিলেবাস থেকে শুরু করে কি ইএমআরএস, কতগুলো সিট আছে, কাট অফ কি, সেই সিলেবাসের পিওয়াইকিউ কি, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু আমরা পিডিএফ করে করে দিয়ে দিয়েছি তোমাদের সকলের সামনে। ঠিক আছে? যারা পাওনি, আজকে আমি গ্রুপে আরো একবার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে? নেট সেটের মক টেস্ট দেবে পম্পা, অবশ্যই যোগাযোগ করো, আমাদের অবশ্যই নেক্সট নেট সেটের মক টেস্ট চলছে। তো বিপদ তারণ মাঝি, আপনি কি কিছু বলবেন? হ্যান্ড রেজ করেছেন দেখলাম। হ্যাঁ স্যার, বলছিলাম যে ওইটাই বলছিলাম যে মক টেস্টের ব্যাপারটা। মক টেস্ট কিসের মক টেস্ট? ওই ইএমআরএস টা। ইএমআরএস এর মক টেস্ট তো আপনি অ্যাপের মধ্যে পেয়ে যাবেন। আপনি তো বোধহয় আমাদের কাছে ভর্তি হয়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়েছি। সব পেয়ে যাবেন, চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে? আর একটু গুছিয়ে নিতে দিন। স্যার নেট সেটেরটা পাওয়া যাবে? নেট সেটের তো অবশ্যই পাবেন, অফিসে যোগাযোগ করবেন, আমাদের চলছে নেট সেটের মক টেস্ট সিরিজ। ঠিক আছে? আচ্ছা, ওকে স্যার। বেশ, আজকে এই পর্যন্ত। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে শুভরাত্রি। স্যারকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। প্রায় 250 স্টুডেন্টস আমাদের সঙ্গে যুক্ত হয়েছিল এই 2 ঘন্টার সেশনে। তো থ্যাংক ইউ প্রত্যেককে। আর ইএমআরএস এর ব্যাচে যারা ভর্তি হতে চাইছেন অবশ্যই যোগাযোগ করবেন। আমি কথা দিলাম সাফল্য আসবেই যদি আমাদের দেখানো পথে চলতে পারেন, এবং সেরা সেরা কোয়ালিটির গ্যারেন্টি আমি আপনাকে দিলাম। ধন্যবাদ, ভালো থাকবেন, শুভরাত্রি।